ওকে, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে ডেফিনেটলি কোয়েশ্চেন করবেন। ঠিক আছে, এটা আমাদের কন্টেন্ট সেশন 1 এর কন্টেন্ট গুলো ছিল। দিস আওয়ার কন্টেন্ট সেশন 2। সেশন 2 তে আবার আমরা রিক্যাপ করব সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের, আর ওইটার স্টেজ গুলো সম্পর্কে জানবো, প্রত্যেকটা স্টেজে আমাদের কি কি কাজ করতে হয় সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলে। এজ এ বিজনেস এক্সপার্টিস হিসেবে আপনাকে এই জিনিসগুলো জানতে হবে। আরেকটা হলো যে দেন সেকেন্ড পার্ট হলো যে আন্ডারস্ট্যান্ডিং দি সফটওয়্যার ইন্ডাস্ট্রি প্রজেক্ট লাইফ সাইকেল। একটা হলো যে সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, আরেকটা হলো যে একটা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কোনো একটা প্রজেক্ট লাইফ সাইকেল কিন্তু একেবারে প্রপোজাল পিচিং থেকে শুরু হয়ে একেবারে পোস্ট ডিপ্লয়মেন্ট সাপোর্ট পর্যন্ত হয়ে থাকে। ঠিক আছে, তো প্রত্যেকটা স্টেজকে ভাগ ভাগ করে প্রত্যেকটা স্টেজ সম্পর্কে আপনাদেরকে এক্সপ্লেন করা হবে। ওই যে গতকালকের ক্লাসে আসমিন ভাই মোস্ট প্রবাবলি উনি খুঁজতেছিল যে ভাই আমরা তো শিখতে আসছি বিআরডি বিআরএস, ওই জিনিসগুলো কোথায়। ঠিক আছে, তো আজকের হোপফুলি উনি যদি নাও থেকে থাকেন, এই রেকর্ডিংটা আছে বা আপনারা যারা ওই জিনিসগুলো শিখতে চাচ্ছেন হোপফুলি এটার উপর কভার হয়ে যাবে আজকের কন্টেন্টে। ঠিক আছে, তো আজকের কন্টেন্টটা তাহলে শুরু করি। সেশন 2 কই থেকে শুরু হয়েছে? ওকে, দিস ইজ সেশন 2। সো আমরা সে আগের জিনিসই করতেছি, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল। এটা একটা রোড ম্যাপ। ঠিক আছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলটা হলো যে একটা কি রোড ম্যাপ, কিসের? ডিজিটাল সলিউশন। ডিজিটাল সলিউশন কাকে বলতেছে? সফটওয়্যার ডেভেলপমেন্টকে। ইন আদার ওয়ার্ডস, এসডিএলসি ইজ এ ব্লুপ্রিন্ট। এটা কিসের ব্লুপ্রিন্ট? টিম হিসেবে যখন ক্রিয়েট করবেন, মেনটেন করবেন, ফিক্স করবেন যে একটা প্রজেক্টকে, ঠিক আছে, ওইটারই একটা ব্লুপ্রিন্ট। তো এই সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলটা পুরোপুরি ডিপেন্ড করে কিসের উপর? প্রজেক্টের সাইজের উপর, প্রজেক্টের গোলের উপর। হ্যাঁ, প্রজেক্টের গোল যদি বড় হয় প্রজেক্টের টাইম লাইনও বেশি হতে থাকে। ঠিক আছে, তো হ্যাভিং ওভাররিচিং কন্ট্রোল ওভার দি সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রসেস। ঠিক আছে, সফটওয়্যার ডেভেলপমেন্ট কন্ট্রোল করা যেতে পারে। ইমপ্রুভিং রিসোর্স ম্যানেজমেন্ট, এটার মাধ্যমে রিসোর্স ম্যানেজমেন্ট ইমপ্রুভ করা যায়, কস্ট ইফেক্টিভনেস বাড়ানো যায়। ঠিক আছে, গিভস টিম ক্লিয়ার অ্যাকশন প্ল্যান। টিমকে একটা ক্লিয়ার অ্যাকশন প্ল্যান দেওয়া যায় যে আপনারা শেষ পর্যন্ত এই জিনিসটাই করবেন, এইভাবে করবেন। ঠিক আছে, ইমপ্রুভ কোঅপারেশন বিটুইন দি পার্টিসিপেন্টস। তো এই যে পার্টিসিপেন্টস এবং যারা প্রজেক্ট হোল্ডার, যারা প্রজেক্টটাকে হ্যান্ডেল করতেছে, তাদের ভিতরে একটা কোঅপারেশন হয়। ঠিক আছে, তো আমরা প্রত্যেকটা স্টেজ সম্পর্কে বুঝবো। তো আমাদের প্রথম স্টেজটা শুরু হয় প্ল্যানিং দিয়ে। ঠিক আছে, তো আমরা প্রথম স্টেজটা কি? প্ল্যানিং, অথবা এটাকে আমরা কি বলতে পারি? রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। এই প্ল্যানিং এ আমরা কি কি করে থাকি? একটা প্রজেক্টকে নিয়ে আমরা প্ল্যান করে থাকি যে একটা প্রজেক্টের ভিতর কি কি জিনিস রাখতে হবে, কি কি জিনিস ইয়াগুলো আসবে, একটা ডকুমেন্ট আসে। ওই ডকুমেন্টের ভিতরে এই জিনিসগুলো লেখা থাকে যে আমার এই প্রজেক্টের ভিতর কি কি থাকতে হবে, কি কি স্কোপ আছে, কি কি মডিউল রেডি করতে হবে, কি জিনিসগুলো রেডি করতে হবে। এই জিনিসগুলো একটা প্ল্যানিং এবং রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস এর মাধ্যমে থাকে, এবং আমার আলটিমেট গোল কি হবে, ঠিক আছে, এই জিনিসগুলো এখানে লেখা থাকে। রিসোর্স প্ল্যানিং বলতে আমি কিভাবে সফটওয়্যারটা নিয়ে আগাবো, কোন মডিউলটা আগে বানাবো, কোন ল্যাঙ্গুয়েজে আমি সফটওয়্যারটা বানাবো, এইগুলোর উপর ক্লিয়ার ক্লিয়ার ইনস্ট্রাকশন থাকে। ঠিক আছে, আমি কোন ডাটাবেস নিয়ে কাজ করব, এইগুলোর উপর ক্লিয়ার ইনস্ট্রাকশন থাকে। দেন ডিফাইনিং রিকোয়ারমেন্টস, যে একটা প্রজেক্টে সে একটা মডিউল বানাবে, সে ধরেন যে এইচআর মডিউল বানাবে। তো এইচআর মডিউলে তার অন্যতম বিষয় কি? তার ফার্স্ট বিষয় হলো যে হিউম্যান রিসোর্স। ওইখানে যারা এমপ্লয়ি আছে তাদেরকে নিয়ে কাজ করা, তাদের স্যালারি, তাদের পারফরমেন্স, এই জিনিসগুলো দেখা। তাহলে চিন্তা করে দেখেন, একটা সফটওয়্যারে আমি যদি একটা এইচআর মডিউল বানাই, মানে একটা কোম্পানির জন্য আমি যদি এইচআর মডিউল বানাই, একটা কোনো একটা সফটওয়্যারের এইচআর মডিউল একটা পার্ট, মডিউল মানে একটা পার্ট, প্রজেক্ট কিন্তু একটা বড় একটা প্রজেক্ট, প্রজেক্টের একটা মডিউল মানে হলো যে একটা পার্ট, যেই পার্টের নাম হলো যে এইচআর মডিউল। স্পেসিফিকলি এইচআর দেরকে উপর বেস করে বানানো হয়। ঠিক আছে, তো ওই এইচআর মডিউলটা যদি আমি বানাই তাহলে কি করতে হবে? আমার কয়জন এমপ্লয়ি এখানে আছে, নতুন যদি কোনো এমপ্লয়ি আছে তাকে এজ এ রেজিস্টার করানো ওই সফটওয়্যারের ভিতরে, সে যেন সবগুলোর অ্যাক্সেস পায়, তাই না? সবগুলো মডিউলের অ্যাক্সেস পায়, এই ধরনের কিছু কাজ, তাই না? বা যে যে ডিপার্টমেন্টে সে কাজ করে ওই ডিপার্টমেন্টে তাকে অ্যাক্সেস দেওয়া। তারপরে ধরেন যে এই সফটওয়্যারে তার স্যালারি স্টেটমেন্ট রেডি করা, প্রত্যেক বছর ওয়াইজ তার পারফরমেন্স কে অ্যানালাইসিস করে সফটওয়্যারে এইগুলো ইনপুট দেয়া। তারপরে ধরেন যে সিবি ব্যাংক, তাই না? যে আমার এই কোম্পানিতে একজন জবে অ্যাপ্লাই করবে, তার জন্য একটা সিবি পোর্টাল রেডি করা এইচআর মডিউলের আন্ডারে, তাই না? তো এই ধরনের কাজগুলোকে ডিফাইন করা। তারপরে এগুলোর ভিতরে কিছু আছে ফাংশনাল রিকোয়ারমেন্ট এন্ড টেকনিক্যাল রিকোয়ারমেন্ট।
ফাংশনাল রিকোয়ারমেন্ট থাকতে পারে, নন ফাংশনাল রিকোয়ারমেন্ট থাকতে পারে। ওই ফাংশনাল রিকোয়ারমেন্ট ওইগুলোকে কোনো একটা বইয়ের ভিতরে যেভাবে লেখা আছে যে যে জিনিসগুলো প্রয়োজন ওইগুলোকে ওই খুঁটিনাটি গুলো সুন্দরভাবে উপস্থাপন করা, ওই রিকোয়ারমেন্ট গুলোকে অ্যাপ্রুভ করা, একটা বইয়ের মাধ্যমে এই জিনিসগুলোকে ডিফাইন করা যে আমি এই জিনিসগুলো করব, এই জিনিসগুলো নিয়ে আগাবো। এটাই হলো যে মানে কি, এটাই হলো যে আমাদের ডিফাইনিং রিকোয়ারমেন্টস। দেন হলো যে ডিজাইন, ডিজাইনের ভিতরে এইচএলডি আছে, এলএলডি আছে। আমি এইচএলডি এলএলডি ভুলে গেছি এটা কি যেন, আমি একটু দান দেখি। হোয়াট ইজ ডিজাইন ফর এইচএলডি এন্ড এলএলডি? একটা হলো যে হাই লেভেল ডিজাইন, একটা হলো যে লো লেভেল ডিজাইন, ঠিক আছে? তো এখানে কি বলতেছে, হাই লেভেল ডিজাইন, হাই লেভেল ডিজাইন, লো লেভেল ডিজাইন। আমরা একটু বোঝার চেষ্টা করি যে হাই লেভেল ডিজাইন কি, লো লেভেল ডিজাইন কি, ঠিক আছে? এটা তো এই যে এখানে লেখা আছে, লো লেভেল ডিজাইন অর এলএলডি ইজ এ প্রসেস ডিউরিং উইচ দ্য ডিজাইনার কনসেন্ট্রেটস এন্ড ইন্ডিভিজুয়াল এলিমেন্টস লাইক ইউআই, ইউজার ইন্টারফেস, ঠিক আছে? এটা মেইনলি কিসের উপর বেসিস করে তোলে? ইউজার ইন্টারফেস এর উপর। কেউ কি জানেন হোয়াট ইজ ইউজার ইন্টারফেস? কেউ কি বলতে পারবেন হোয়াট ইজ ইউজার ইন্টারফেস? এনিওয়ান নো অ্যাবাউট ইট? আমরা যে সফটওয়্যার, হ্যাঁ বলেন বলেন বলেন। জি ভাই আপনি বলেন, সমস্যা নেই, বলেন। না আপনি বলেন, আপনি বলেন, আপনি বলেন। এই যে আমরা যে ওয়েবসাইট বা এই উইন্ডোজে যা দেখি এটাই হচ্ছে ইউজার ইন্টারফেস, বা মোবাইলের ক্ষেত্রে যে অ্যাপগুলো। এক্স্যাক্টলি, এই যে আমি যেটা দেখতেছি এটা একটা ইউজার ইন্টারফেস, তাই না? এটা কিন্তু একটা ইউজার ইন্টারফেস, জি ঠিক আছে? তো এটা হলো যে ইউজার ইন্টারফেস, মানে ইউজারের উপর ভিত্তি করে ইন্টারফেস রেডি করা, এনভায়রনমেন্ট রেডি করা, ঠিক আছে? আর এইচএলডিটা কি বলতেছে? এইচএলডি ইট কন্টেন্স ডিটেইল ইনফরমেশন অন দ্য মডিউলস, কোডিং, এক্সিকিউশন এন্ড কোয়ালিটি অ্যাসুরেন্স টেস্টিং এন্ড ইন্টিগ্রেশন ইনটু দ্য প্রোগ্রাম। মানে কি, একটা মডিউলে আমি এটা কিভাবে আগাবো, এটার উপর একটা কোডিং করা, এক্সিকিউশন করা, কোয়ালিটি অ্যাসুরেন্স করা, তাই না? তার মানে কি, আমরা কি রিলেট করতে পারতেছি যে আমাদের যে প্রজেক্টটা, এই প্রজেক্টের ডিজাইন পার্টে আমাদেরকে কি কি জিনিসগুলো ডিজাইন করতে হবে? মানে হলো যে কি, মানে হলো যে আমার যে ইউজার ইন্টারফেসটা আছে ওই ইন্টারফেসের উপর ভিত্তি করে আমাকে কিভাবে কি কি স্টেজে কোডিং করতে হবে, কিভাবে এক্সিকিউশন করতে হবে, এই জিনিসগুলো নিয়ে ভাবা এবং ওইভাবে একটা ডিজাইন রেডি করা। বুঝতে পারছেন? নট অনলি ডিজাইন, আমি একটা ডিজাইন দিয়ে দিলাম, আমি কোনো কোডিংটা কিভাবে করতে হবে, ফাংশনাল রিকোয়ারমেন্ট কি, এই জিনিসগুলো চিন্তা না করে আমি যদি একটা ডিজাইন দিয়ে দিই এই ডিজাইন অনুযায়ী হবে, তাহলে কিন্তু যারা ডেভেলপমেন্টের কাজ করে তারা কিন্তু কাজ করতে পারবে না। বুঝতে পারছেন বিষয়টা? একটার সাথে আরেকটা কিন্তু কানেক্টেড এখানে। দেন ডেভেলপমেন্ট ফেসে কারা কাজ করে? যারা সফটওয়্যার ডেভেলপার, যারা সফটওয়্যার ইন্ডাস্ট্রি লাইক মি, আমি যেরকম সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, ঠিক আছে? আমাদের এই বিষয়গুলো নিয়ে কাজ করতে হবে। অ্যাজ ওয়েল এজ যারা সফটওয়্যার ডেভেলপার তাদের কিন্তু ইউজার ইন্টারফেস নিয়েও কি ধারণা থাকতে হবে, না হলে তারা কিন্তু কাজ করতে পারবে না, তাই না? তো এই সফটওয়্যার ডেভেলপমেন্টে কি কি কাজ করা? কোডিং স্ট্যান্ডার্ড রেডি করা হয়, স্কেলেবল কোড। আমি রিসেন্টলি আমাদের ইউনিভার্সিটি আমরা যখন কোডগুলো করি, ঠিক আছে, এই কোডে আমি ফরমেশন করে দিচ্ছি, আমার টিমকে বলে দিচ্ছি যে আপনারা যে কোনো ধরনের ফাংশনে লিখেন না কেন, ফাংশন মানে বুঝতে পারছেন, ওই ডেভ ফাংশন মনে আছে না, পাইথনে আপনার কোর্সে না ডেভ ফাংশন, ওই ধরনের যদি কোনো কোনো আপনারা ফাংশন বা কোনো একটা রুলস রেডি করেন সফটওয়্যারের ক্ষেত্রে, তাহলে ওইটা যেন বেশি লম্বা যেন না হয়। হ্যাঁ, আমি এরকম ভাবে ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়েছি। ঠিক এরকম আর কি, বিশেষ করে বুঝতে পারছেন যে কোডিং স্ট্যান্ডার্ড রেডি করা, স্কেলেবল কোড বানানো। কোড ইটস নট লাইক যে আমি লম্বা লম্বা কোড লিখবো, ঠিক আছে? কোড যেন খুবই প্রিসাইজ, শর্ট এবং যেন বোঝা যায়, খুব শর্টে যেন আমরা কোড গুলো করতে পারি, ঠিক আছে? এরকম ভার্সন কন্ট্রোল কেউ কি বলতে পারবেন হোয়াট ইজ ভার্সন কন্ট্রোল? ভার্সন কন্ট্রোল সম্পর্কে জানেন? আমরা গিটহাবের নাম কি শুনছি? গিটহাব বা সে ধরেন যে জি শুনছি দাদা। আপনারা সে ধরেন যে যে এই কি বলে এটা কি বলবো, যে স্প্রেডশিট, এই গুগল স্প্রেডশিটে যে ভার্সন কন্ট্রোল মানে কি, সে ধরেন যে আমি আজকের লিখলাম যে আই এম জয়, ঠিক আছে, আই এম জয়, এখন এটা অটোমেটিকলি বাই ডিফল্ট ভাবে কি হবে, ভার্সন 1 হয়ে যাবে। কারণ আমি যদি লিখি আগামীকালকে, আমি এটাকে আপডেট করে যদি লিখি আই এম জয় চাকমা বা আই এম জয়ধন চাকমা, ঠিক আছে, দেন এটা কি হবে, ভার্সন 2 হয়ে যাবে। বুঝতে পারছেন? অটোমেটিকলি আমি ওটাকে আপডেট করছি। তার মানে আমার যদি ওই নামটা যদি ভুল থাকে, যে আই এম জয়দন চাকমা নামটা যদি ভুল হয়ে থাকে,
তাহলে আমি কি ভার্সন 1 এ যদি ফিরে যেতে পারবো না? এটা হলো যে ভার্সন কন্ট্রোল, যে ইন কেস ইফ my software is getting error and if I can't solve these software errors, then I can go back to my last previous version. বুঝতে পারছেন ক্লিয়ার বিষয়টা? আমি আপনাদেরকে আরেকটা ক্লিয়ার এক্সাম্পল দিই। সে ধরেন যে কিভাবে দেওয়া যায়, ও রিসেন্টলি আমি স্টুডেন্টদেরকে ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে ওদের রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস এর জন্য দেখে ওই জিনিসটা আছে কিনা, ওরা নিশ্চয়ই কোনো আপডেট করবে। দাদা এই ফাঁকে ছোট একটা Update কোশ্চেন করছে? করতে চাচ্ছিলাম। জি 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 শুনতেছি ভাই, বলুন। দাদা ওই যে গিট হাবের বিষয়টাতে আর কি, একটু গিট হাবেতে যেমন ভিএস কোড এখানে আপনার কাজ করলে ওখানের যে ওদের যে টার্মিনালটা আছে ওটা ইউজ করে পরে কোনো চেঞ্জ করলে ওটা গিট হাব অটোমেটিকলি চেঞ্জ হয়ে যায়। এটা কি জুপিটার নোটবুকের মাধ্যমে করা যায়, এরকম কোনো সিস্টেম আছে? জুপিটার নোটবুকের মাধ্যমে করা যায় না, বাট ম্যানুয়ালি আপনি বাটন কন্ট্রোল করতে পারবেন। বিএস কোডটা আচ্ছা। কি, বিএস কোডের ভিতরে আপনি মাল্টিপল টার্মিনাল ইউজ করতে পারতেছেন। দিস ইজ হোয়াট বিএস কোড ফিচার। জি মোস্ট প্রবাবলি পাইচার্মে মনে হয় করা যায়, নতুন কোনো ইয়ে আসছে কিনা পাইচার্মে মনে হয় করা যায়। পাইচার্মে আপনি ট্রাই করতে পারেন, ঠিক আছে? পাইচার্মে একবার আপনি ট্রাই করতে পারেন, দেখি একটু আপডেট করছে কিনা। আচ্ছা এখানে দেখেন আপডেটেড 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 লেখা আছে, ঠিক আছে? তো দেখেন যে আমি যদি এখন যাই যে এটা BBA28 তাদের আমাদের নতুন স্টুডেন্ট আর কি, ঠিক আছে? তো আমি তাদের সিআর কে বলছিলাম যে তারা যেন এগুলো ভেরিফাই করে। তো আমি যদি গো ব্যাক টু, আমি যদি অন্য ভার্সনে যেতে চাই, দেখেন আমি যদি এখানে ক্লিক করি, দেখেন অল ভার্সন, দিস ইজ হোয়াট ভার্সন, ঠিক আছে? সে ধরেন যে আমার এখানে কোনো ইরর হয়েছে, আমি যদি ব্যাক করি, আমি যারা নন টেকনিক্যাল তাদেরকে বোঝানোর ট্রাই করতেছি, ঠিক আছে? আমি ব্যাক করে এটাকে সেট করতে পারি, এই যে রিস্টোর দিস ভার্সন, ঠিক আছে? আমি যদি এখানে ক্লিক করি এটা সেট হয়ে যাবে এখন। ক্লিয়ার বিষয়টা বুঝতে পারছেন? তো দিস ইজ হোয়াট ভার্সন। তো ধরেন যে কেন এই ভার্সন কন্ট্রোলটা ইম্পর্টেন্ট? ইম্পর্টেন্ট হলো যে এজ এ সফটওয়্যার ম্যানেজার বা এজ এ সফটওয়্যার ডেভেলপারের একজন লিড যে ম্যানেজার থাকে বা একজন সফটওয়্যার ডেভেলপার লিড থাকে, সে একটু লিড করবে, তাই না? তার আন্ডারে কাজ করে হলো যে ধরেন যে 40 জন সফটওয়্যার ডেভেলপার কাজ করে একজন লিডারের আন্ডারে, ঠিক আছে? 40 জন তো আলাদা আলাদা ভাবে তাদের কাজগুলো করবে না, একটা একটা নিজস্ব একটা সোর্স থাকবে যেটার মাধ্যমে তারা একটা সফটওয়্যারের ভিতরে তারা সবাই কাজ করবে। This is what we use for the version control tool. What is this? This one is the GitHub tool. GitHub এ আমরা সবাই সফটওয়্যার গুলোকে ডিপ্লয় করে একসাথে কাজ করি। প্রথমে আমাদের লোকাল সার্ভারে আমরা কি করি, সফটওয়্যারটাকে টেস্ট করি, টেস্ট করে কাজগুলো করি, এখানে যদি রান করে দেন আমরা GitHub এ আপলোড করি। GitHub এ আপলোডের সময় ভার্সন কন্ট্রোল, আমরা যে ভার্সনটা আপডেট করলাম ওখানে লিখে দিই এই ভার্সনে আমরা কি কি ফিচার গুলো রাখছি, কি কি রাখছি, ঠিক আছে? দিস ইজ হোয়াট ভার্সন কন্ট্রোল, ঠিক আছে? বুঝতে পারছেন? ইট ইজ নিডেড ইন ডেভেলপমেন্ট ফেজ, কারণ একসাথে অনেকগুলো টিম যখন একসাথে কাজ করবে, একটা সফটওয়্যারে বসে কাজ করবে, একটা তাহলে কি একটা টুল ইউজ করে ভার্সন কন্ট্রোল, সেজন্য। বুঝতে পারছেন বিষয়টা? এখন ওইখানে আবার কোডটা রিভিউ হয়, মানে কি আমি যে কোডটায় কাজ করতেছি ওইটা আমি রিভিউ করবো না? ডেফিনেটলি রিভিউ করবো, ডেফিনেটলি। দেন এই রিভিউ প্রসেস আবার এরপর পরবর্তী ধাপ কি, টেস্টিং। আমার সফটওয়্যারটা আমার কাছে এজ এ সফটওয়্যার ডেভেলপার হিসেবে আমার কাছে সবকিছু ঠিকঠাক বলে মনে হচ্ছে, বাট যখন টেস্টারের কাছে যায় অনেক হাজার 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 ভুল বের হয়ে থাকে। বুঝতে পারছেন? দ্যাট ইজ হোয়াই স্পেশাল টেস্টারদের একটা টিম থাকে যাদেরকে সফটওয়্যার টেস্টার বলা হয়। ইউএসএ তে এখন সফটওয়্যার টেস্টার নাই বললে চলে, তারা এখন সফটওয়্যার ডেভেলপমেন্ট টিমকে এখন বেশি বড় করতেছে, আর সফটওয়্যার টেস্টার যে টিমটা এটাকে ছেড়ে দিচ্ছে ইয়াদের উপরে, অনলাইনে ছেড়ে দিচ্ছে, ফাইবারে ছেড়ে দিচ্ছে এটাকে, ঠিক আছে? এই কি বলে আপওয়ার্কে ছেড়ে দিচ্ছে, এটাকে ফ্রিল্যান্সে ছেড়ে দিচ্ছে আর কি, বা আমাদের এখানে যে আইটি ফার্ম আছে তাদের উপরে ছেড়ে দিচ্ছে। বুঝতে পারছেন? তো এরকম আর কি বিষয়গুলো চলতেছে এখন। তো সফটওয়্যার টেস্টিংটা কি ম্যানুয়াল টেস্টিং হয়, অটোমেটেড টেস্টিং হয়, ঠিক আছে? তো ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ডিফারেন্ট ডিফারেন্ট টেস্টিং হয়। বুঝতে পারছেন? যেমন কেউ যদি জাভা স্প্রিং ফ্রেমওয়ার্ক ইউজ করে, জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের স্প্রিং বুট ফ্রেমওয়ার্ক ব্যবহার করে, তাহলে তার জন্য আলাদা টেস্টিং।
যারা ASP.NET কোড ইউজ করে তাদের জন্য আলাদা টেস্টিং, যারা Node.js মান বা পান ইউজ করে তাদের জন্য আলাদা টেস্টিং, ঠিক আছে? তো টেস্টিং ফেজটা খুবই ইম্পর্টেন্ট। আমরা হেড করি কাদেরকে জানেন? যারা সফটওয়্যার ডেভেলপার, আমরা মনে প্রাণে হেড করি টেস্টারদেরকে। মাঝে মধ্যে মনে হয় টেস্টাররা যেন মইরা যাক, ঠিক আছে? ওরা এত ভুল ধরে আমাদের, বুঝতে পারছেন? তো অনেকে মনে করে কি, আরে ভাই টেস্টাররা তো ভাই মানে কি বলবো, মানে এত ভুল ধরে, তো অনেক সময় বিরক্ত হয়। কিন্তু দিন শেষে কিন্তু টেস্টাররাই আমাদেরকে পরিণত করে, আমাদেরকে প্রশংসাই ভাষায়। কারণ কি, টেস্টাররা ছাড়া সফটওয়্যার রান করা খুব টাফ আসলে। আপনার কাছে এখন রান করতেছে, আপনার লোকাল সার্ভারে রান করতেছে সফটওয়্যারটা, যখন এটা লঞ্চ হবে ওইখানে রান নাও করতে পারে, বাট টেস্টাররা এমন ভাবে এটাকে কাজ করে যেন সফটওয়্যারটা রান করে আসলে, বুঝতে পারছেন বিষয়টা? দেন 6 নাম্বার স্টেজ, 6 নাম্বার স্টেজটা কি? ডিপ্লয়মেন্ট অ্যান্ড মেনটেনেন্স, ঠিক আছে? ডিপ্লয়মেন্ট করার পরে লঞ্চ হলো, দেন হলো যে আপনার ওয়ারেন্টি পিরিয়ড স্টার্ট হলো, 1 বছর ধরে ওয়ারেন্টি পিরিয়ডে থাকলো এটা। যদি কোনো ইরর আছে, ইরর এন্ড ট্রায়াল বেসিস চলতে থাকলো, ওই সময় ফ্রিতে মেনটেনেন্স করতে হয়। যারা প্রজেক্টের এন্ডে থাকে তাদেরকে কোম্পানির অফিসে গিয়ে মেনটেনেন্সটা দেখতে হয়। যখন প্রয়োজন পড়বে 24 ঘন্টার ভিতরে ওই প্রবলেমটা সলভ করে দিতে হয়, ঠিক আছে? ফিডব্যাক নিতে হয়, এই ধরনের কাজগুলো, ঠিক আছে? তো এগুলোকে একসাথে টোটাল 6টা স্টেজ। অনেক সময় অনেকে আলাদা আলাদা ভাবে বলে, অনেকে আবার একসাথে বলে, আবার অনেকে আবার 5টা স্টেজও বলে, যার যেরকম আর কি। নর্মালি এখন বর্তমানে চলতেছে 6টা স্টেজ, ঠিক আছে? কারো কোনো কোয়েশন আছে এই বিষয়ে? আমরা তাহলে নেক্সট স্লাইডে যাই নাকি? দাদা আমার একটা কোশ্চেন ছিল। জি জি দাদা আমরা তো নন টেক ব্যাকগ্রাউন্ডে, তো এই জি। রোলটা কি আমাদের জন্য করাটাকে একটু ডিফিকাল্ট হয়েছে, যেহেতু কোডিং এর ব্যাপারে ইনিশিয়ালি না, কোনো এগুলো আইডিয়া? আপনাদের কিছু করতে হবে না, এগুলো আপনাদেরকে জানতে হবে, বুঝতে পারছেন? আপনারা তো বিজনেস অ্যানালিস্ট রোলে জয়েন করবেন, তাই না? জি বিজনেস অ্যানালিস্টরা আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করে, তাই না? এখন আপনি যদি আপনি একটা প্রজেক্টকে ম্যানেজ করতেছেন, আপনি কিন্তু এই সফটওয়্যার লিড সফটওয়্যার ডেভেলপারের হাতে কাজ করবেন। এখন সে কি কাজ করতেছে আপনি যদি না বুঝেন, সে কোন কোন স্টেজে কাজ করতেছে আপনি যদি না বুঝেন, তাহলে তো আপনি তার সাথে কাজ করতে পারবেন না, বুঝতে পারছেন বিষয়টা? ভাইয়া, যে কোডিং এর যে স্টেজ গুলো, ওগুলো বোঝার ক্ষেত্রে আর কি একটু এগুলো ডিফিকাল্ট। আপনার বুঝতে হবে না, এগুলো বুঝতে হবে না, বাট জাস্ট জানতে হবে তারা কিভাবে কাজ করতে। এখন যদি ধরেন যে একজন সফটওয়্যার ডেভেলপারকে জিজ্ঞেস করেন, ভাই আপনারা সফটওয়্যারটা কিরকম, কতদূর আগাইলো, সে তো 6 মাস পর্যন্ত টাইম নেই। সে ধরেন যে একটা প্রজেক্টটা বানাইতে 6 মাস লাগবে, বাট আপনাকে কন্টিনিউয়াস একটা মনিটরিং এ রাখতে হবে না তাকে, যে আপনার টিমের মেম্বাররা কতদূর পর্যন্ত আগাইলো, আপনি আমাকে একটা রিপোর্ট দেন। আপনাকে তো বসকে দিন শেষে জানাইতে হবে না এই বিষয়গুলো। তো আপনি সে ধরেন যে 1 মাস পরে আপনি সফটওয়্যার লিডারের কাছে গেলেন যে ভাইয়া আপনার সফটওয়্যারটা কি প্রোগ্রেস, এই সফটওয়্যারটা এই বিষয়টা কতদূর আগাইলো, আমাকে কি কোনোভাবে রিপোর্ট দেওয়া যায়? তখন সে যদি বলে যে ভাই আমরা এখন এই কি বলে যে আমরা এখন এই কি বলে যে মোটামুটি সবগুলো শেষ করছি, মডিউলটা কমপ্লিট, আমরা এখন কোডটা কতটুকু ভালো আছে আমরা কোডটা রিভিউ করতেছি, কোডগুলো ঠিক আছে কিনা। আপনি যদি কোড রিভিউ কি, আপনি যদি ওই মডিউলটা সম্পর্কে কি এই জিনিসটা না জানেন, তাহলে কি আপনি তাকে কোনো মানে আপনি বুঝতে পারবেন সে কি কাজ করতেছে, সে কোথায় আছে, বুঝতে পারছেন বিষয়টা? জি দাদা। আপনাকে কিন্তু ভিতরে ঢুকে কোড করতে হবে না, বুঝতে পারছেন? আপনাকে জাস্ট জানতে হবে, এই টার্ম গুলো জানা, যে আসলে কি কি কাজ করে তারা, বুঝতে পারছেন? একজন যদি বলে যে ভাই আমি সফটওয়্যার টেস্ট করতেছি, এখন সফটওয়্যার টেস্টকে আপনার কাছে এজ এ সাধারণ মানুষ হিসেবে আপনার কাছে মনে হবে আরে সফটওয়্যারকে কি টেস্ট করে কি, এটা তো আমিও পারি, আমি দেখি ফিল্ডে লিখে দেখি কি কি লিখলে যদি কাজ করে তাহলে হয়ে গেল। দিস ইজ নট লাইক দ্যাট, বুঝতে পারছেন? এই জিনিসটা আমরা ভুল করে থাকি, বুঝতে পারছেন? যে ফর এক্সাম্পল যে এই যে আমাদের ইউনিভার্সিটিতে আমরা যখন সফটওয়্যার প্রোডাকশন নিয়ে কাজ করি, ঠিক আছে, তো আমাদের এই ধরনের প্রচুর সমস্যা হয়। যারা নন টেকনিক্যাল পারসন, আমাদের যারা এই স্টেক হোল্ডার আছে আর কি, তারা বুঝতে পারে না যে সফটওয়্যার টেস্ট মানে কি, এটাতে এত সময় লাগতেছে কেন, সফটওয়্যার টেস্টিং এ 10 দিন পর্যন্ত কেন সময় লাগতেছে। তারা আমাকে জিজ্ঞেস করে আরে দেন আমাকে দেন, আমি সফটওয়্যার টেস্ট করি। আমি এখন তাকে কিভাবে বুঝাই যে সফটওয়্যার টেস্ট করাটা কি রকম বিষয়, তাকে তো আমি বুঝাইতে পারবো না। বাট আপনারা এইটার সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকবেন, আপনি যদি এই বিষয়টা সম্পর্কে না জানেন তাহলে কি হবে, বিষয়টা বুঝতে পারছেন? সে আমি এটার আরেকটা উদাহরণ দিই। সে ধরেন যে আপনি ডাক্তারের কাছে গিয়ে ওষুধ খাইলেন, ঠিক আছে, জ্বরের ওষুধ খাইলেন, ভাইরাসের ওষুধ খাইলেন, আপনাকে দিল কি নাপা ওষুধ দিল, ইয়া ওষুধ দিল। এখন পরের বার আপনার যখনই জ্বর জ্বর ভাব হবে, আপনি ডাক্তারের কাছে গেলেন না, আপনি নাপা ওষুধ খাইয়াই ইয়া হইলেন, বুঝতে পারছেন? এখন
ওই ওষুধটা খেয়ে আপনি ভালো হয়ে গেলেন, পরের বার খাইলেন, পরের বার ভালো হইলেন, বুঝতে পারছেন? ওইটাই পার্থক্য, যে একজন এক্সপার্ট সে কিভাবে কাজ করতেছে, আর একজন নন এক্সপার্ট কিভাবে কাজ করতেছে। আপনাকে সফটওয়্যারের ভিতরের জিনিসগুলো জানতে হবে না, আপনাকে বুঝতে হবে যে তারা কোন স্টেজে কিভাবে কাজ করতেছে, কি কি বিষয় নিয়ে কাজ করতেছে, বুঝতে পারছেন বিষয়টা? জি দাদা। আপনাকে প্রত্যেকটা জায়গায় তাদেরকে হেল্প করতে হবে। এখন ধরেন যে ডিপ্লয়মেন্টে গেল, ডিপ্লয়মেন্ট কোথায় করে ডিপ্লয় করে হলো যে আপনি এজ এ প্রজেক্টে, আপনি প্রজেক্টটাকে হ্যান্ডেল করতেছেন, আপনি অন্য আরেকটা কোম্পানি থেকে প্রজেক্টটা ডিপ্লয় করবেন, যাদেরকে যারা প্রজেক্টটা আপনাদের কাছ থেকে কিনবে। এখন আপনি ডিপ্লয়মেন্টের জন্য কাকে কাকে ডাকবেন এটা যদি না জানেন তাহলে কি হবে? মানে সে ধরেন যে ওখানে সফটওয়্যার ডেভেলপারে একজন লোক আছে, ডিপ্লয়মেন্টের জন্য আলাদা একজন লোক আছে। তো আপনি যদি সফটওয়্যার ডেভেলপমেন্টকে গিয়ে বলেন যে ভাই ওখানে ডিপ্লয় করে আসেন, তো সে কি ডিপ্লয় করতে যাবে? যাবে না তো, বুঝতে পারছেন? তো এই টার্মগুলো সেজন্যই প্রয়োজন যে কার কোন রোলটা, বুঝতে পারছেন বিষয়টা? জি দাদা। হ্যাঁ, আমরা এখন নেক্সট স্টেজে যাই। আন্ডারস্ট্যান্ডিং দি সফটওয়্যার ইন্ডাস্ট্রি প্রজেক্ট লাইফ সাইকেল, এটা আমার নিজের তৈরি করা, মানে এটা বাংলাদেশে এখন পর্যন্ত এই কোর্সটা কেউ করে না। সত্য কথা বলতে বিজনেস অ্যানালিস্ট রোলটাই কেউ করে না, বাট এটাতে সবচেয়ে বেশি যারা প্রায়োরিটি দেওয়া হয় কাদের জানেন? যারা বিবিএ ডিপার্টমেন্ট, যারা মাইক্রো ফাইন্যান্স ডিপার্টমেন্ট, যারা ফাইন্যান্স ডিপার্টমেন্টে, যারা মার্কেটিং ডিপার্টমেন্ট, তাদেরকে প্রায়োরিটি দেওয়া হয়। আর সিএসি ডিপার্টমেন্টে তাদেরকে প্রায়োরিটি দেওয়া হয়। তো ইটস এ বিগ অপরচুনিটি ফর দোজ ওয়ান্ট টু ডু এনশিওর, দোজ ওয়ান্ট টু পারসু দিস রোল এজ এ বিজনেস অ্যানালিস্ট। খুবই খুবই হাই স্যালারি পে এবং খুব ভালো রোল এটা, বুঝতে পারছেন? আমরা এখন আসি যে আন্ডারস্ট্যান্ডিং দি সফটওয়্যার ইন্ডাস্ট্রি প্রজেক্ট লাইফ সাইকেল। এই লাইফ সাইকেলটা আমার নিজের বানানো, সেলফ করা। আমি জানি যে প্রত্যেকটা কিভাবে ইউজ হতে পারে, যে এটা কোথাও হয়তো বা দেয়া আছে, বাট আমি যেভাবে কাজ করি ওইভাবে আপনাদেরকে দেয়া আর কি, ঠিক আছে? তো হতে পারে এটা হয়তো বা কোথাও আছে, বাট আমি জানি না, আমি কোথাও খুঁজে পাই না, এটা নিজেকে বানাইতে হচ্ছে। তো এখন আসি, এ স্ট্রাকচার অ্যাপ্রোচ এনশিওরস প্রজেক্ট সাকসেস বাই সিস্টেমেটিকলি প্রগ্রেসিং থ্রু এসেন্সিয়াল ফেজেস। মানে এই ফেজ, এটা একটা স্ট্রাকচার অ্যাপ্রোচ। প্রজেক্টটা সাকসেসটা তখনই হয় যখন আমাদের কাছে একটা প্রগ্রেস থাকে। এটা গত লাস্ট সেশনেও বলা হয়েছে, ইচ স্টেজ বিল্ডস আপন দি প্রিভিয়াস ওয়ান। ঠিক আছে, প্রত্যেকটা স্টেজ প্রিভিয়াস ওয়ানের সাথে কানেক্টেড আছে এবং তারা নতুন কিছু বিল্ড করে। রিডিউসিং রিস্ক, আমরা যদি স্টেজ ওয়াইজ যাই রিস্কটা কমে যায়, ইমপ্রুভ হয়, ওভারঅল আউটকামটা আসে এবং টাইম ফ্রেমটা অনেক কমে যায়। দিস লাইফ সাইকেল কভার্স এভরিথিং ফ্রম পিচিং টু পোস্ট ডিপ্লয়মেন্ট মেইনটেনেন্স, এনশিওরস এ ক্লিয়ার এন্ড এফিশিয়েন্ট প্রসেস ফর প্রজেক্ট কমপ্লিশন। ঠিক আছে, এখানে আপনাদের বিজনেস পার্টও আছে। দিস ইজ নাও ফর ইউ। ঠিক আছে, তো আমরা প্রথম স্টেজটা হলো যে পিচিং প্রসেস। আমার ইয়াতে একটু ইয়ে আসতেছে, কেউ কি একটু মিউট করেন? কথা বলতে হলে আপনার কথা বলতে পারেন, ঠিক আছে? ওকে, আমাদের ফার্স্ট স্টেজ হলো পিচিং প্রপোজাল, একটা প্রপোজাল পিচ করা। আমরা একটু এই স্টেজটা দেখে আসি। The first step in the project life cycle is to create a compelling pitch that highlights the client pain points. আমি এখানে client's pain points লিখছি, ঠিক আছে? Presents a well-defined solution. The proposal should emphasize, কি emphasize করবে প্রপোজালে? যে আপনি একটা পিচ রেডি করে গেছেন, প্রেজেন্টেশন রেডি করে গেছেন, ঠিক আছে? ওই প্রেজেন্টেশনে অবশ্যই থাকতে হবে ভ্যালু প্রপোজিশন, ক্লিয়ারলি যেন ডিফাইন করা থাকে যে কি কি সলিউশন গুলো অ্যাড্রেস করবেন, ক্লায়েন্ট কি কি চ্যালেঞ্জেস গুলো, এবং আমরা ক্লায়েন্ট কি কি চ্যালেঞ্জেস গুলো ফেস করতেছে এবং আমরা কি কি প্রোভাইড করব তাদেরকে এবং কি কি বেনিফিট হবে, ক্লিয়ারলি যেন এই জিনিসটা অ্যাড্রেস করা থাকে। বিজনেস ইম্প্যাক্ট শোকেস হাউ দি প্রজেক্ট অ্যালায়েন্স উইথ দি বিজনেস গোল। এটা কিভাবে আপনার বিজনেস মানে হলো যে ওই ইন্ডাস্ট্রি, সেটা হতে পারে এডুকেশন ইন্ডাস্ট্রি, সেটা হইতে পারে যে সেটা হতে পারে কর্পোরেট ইন্ডাস্ট্রি, সেটা হতে পারে যে রিটেল ইন্ডাস্ট্রি, সেটা হতে পারে অন্য কোনো ইন্ডাস্ট্রি, তাই না? সে ধরুন যে ক্রিকেট দলের জন্য একটা সফটওয়্যার লাগবে, ক্রিকেট দলের জন্য একটা অ্যাপ্লিকেশন লাগতে পারে না, পারফরমেন্স ম্যানেজমেন্টের জন্য বা তাদের এন্ট্রি গুলো রাখার জন্য, এই ধরনের বিষয়। তো বিজনেস বলতে ওভারঅল পুরোটাকে বোঝাচ্ছে, যে ইন্ডাস্ট্রি ওইটাকে মেনশন করতেছে। দিস নট দি দ্যাট বিজনেস গোল, বুঝতে পারছেন বিষয়টা? শোকেস হাউ দি প্রজেক্ট অ্যালায়েন্স উইথ দি বিজনেস গোল, মানে ওই ইন্ডাস্ট্রির গোলের সাথে কিভাবে এই প্রজেক্টটা অ্যালাইন করে। আপনি যে প্রজেক্টটা পিচ করতে যাচ্ছেন, সে ধরেন যে একজন ক্লায়েন্ট বলতেছে যে আমার এখন লাগবে হলো যে এমন একটা অটোমেশন সফটওয়্যার, সে পাবলিশ করলো আর কি, নোটিশ দিল, আমার কাছে পিচ প্রপোজালে আমার কাছে টেন্ডারের জন্য আবেদন করুন,
যারা এই ধরনের কাজ পাবেন। কি ধরনের কাজ? কাজটা হলো যে আমি এখন একটা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেম বানাতে চাচ্ছি। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সিস্টেমটা কি কি ধরনের হইতে পারে এটা তো আপনি জানবেনই, বা আপনার যে কোম্পানি তারা তো জানেই, তাই না? তো আপনাকে পিচ দিতে হবে ওইখানে, যে ভাইয়া আমি পিচ দিতে আসছি, আমি টেন্ডারটা জমা দিব, তো আমার পিচটা একটু শুনেন। ও অনেকে ডিরেক্টলি টেন্ডার জমা দিলে টেন্ডারের ওয়াইজ পায়, আবার অনেকের আবার পিচটা পিচ দিতে হয়, যে এই পিচের উপর ভিত্তি করে তাদেরকে টেন্ডারটা দেওয়া হয়, ঠিক আছে? তো এখানে কি থাকে যে আপনি সাপ্লাই চেনের উপর আপনার ক্লিয়ার একটা গোল থাকবে, যে আমি এই সাপ্লাই চেনে এই ধরনের কাজগুলো করেছি, এই ধরনের এফিসিয়েন্সি নিয়ে আসতে পারে, এই ধরনের রেভিনিউ গুলো হবে, এই ধরনের বেনিফিট গুলো আপনারা পাবেন, ঠিক আছে? এই জিনিসগুলো অবশ্য এখানে বিজনেসের ইম্প্যাক্টের উপর নির্ভর করে কাজগুলো থাকবে। সাপ্লাই চেনের মেইন গোলটা থাকে যে সাপ্লাইটা যেন স্মুথলি হয়। তো এখানে সাপ্লাই চেনে কি কি কাজগুলো থাকে, ওই জিনিসগুলো আপনার ওই জিনিসগুলো অপারেশনালি আপনি কিভাবে কাজগুলো করা যায়, এই জিনিসগুলো ক্লিয়ার যেন ইম্প্যাক্ট গুলো যেন লেখা থাকে, ঠিক আছে? দেন প্রজেক্টের রোডম্যাপ, যে আপনার প্রজেক্টটা আপনি কিভাবে কাজ করবেন এবং কিভাবে ডেলিভারি দিবেন। একটা প্রজেক্ট শেষ হয়, শেষ হইতে মানে একটা প্রজেক্ট স্টার্ট থেকে শেষ হইতে পর্যন্ত আপনার কি রকম সময় লাগতে পারে, কি ধরনের মাইলস্টোন অ্যাচিভ করতে হবে প্রত্যেকটা স্টেজে, কোন কোন স্টেজটাকে এজ এ ফেজ 1 হিসেবে ধরবে, কোন কোন স্টেজটাকে এজ এ ফেজ 2 ধরবে, কোন কোন মডিউল গুলোকে এজ এ সাব মডিউল ধরতে পারে, এবং ডেলিভারি পয়েন্ট গুলো কি কি, কখন ডেলিভারি দিব, এই জিনিসগুলো অবশ্যই লেখা থাকতে হবে প্রজেক্ট রোড ম্যাপে, বুঝতে পারছেন? এবং এস্টিমেটেড কস্ট এন্ড আরওআই। আরওআই মানে কি, কেউ কি বলতে পারবেন? হোয়াট ইজ আরওআই? রিটার্ন অন Return on ইনভেস্টমেন্ট। investment. হ্যাঁ, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, ঠিক আছে? তো এইখানে এস্টিমেটেড কস্ট যেটা, এটা কি একটা কস্টের একটা ব্রেকডাউন দেয়া, যে আপনি আমার কাছ থেকে প্রজেক্টটা বানাবেন, আমি আপনার কাছে প্রজেক্টটা পিস করতেছি, এই প্রজেক্টটার প্রত্যেকটা মডিউলের প্রাইস কত এবং টোটাল প্রাইসটা কত, ঠিক আছে? বা এই টোটাল প্রজেক্টটা বানাইতে আমার কি ধরনের খরচ পড়বে, এই জিনিসটা আপনি এস্টিমেটেড কস্ট দেয়। এখন আপনি বলতে পারেন যে ভাই আমি না জেনে কিভাবে কস্টটা দিব, আমি ঠিক আছে যে আমি ওর জন্য সাপ্লাই চেইন বানাবো, বাট আমি তো জানি না তার রিকোয়ারমেন্ট কি, ঠিক আছে? বাট সে তো যখন টেন্ডারটা জমা দিবে, টেন্ডারের জন্য কি নোটিশ পাবলিশ করে না? আপনারা কি কখনো কি টেন্ডার নিয়ে কাজ করছেন? কেউ এখানে আছেন টেন্ডার নিয়ে কাজ করছেন? জি ভাই। তো আপনি যখন কোন একটা টেন্ডারে আপনি যখন সাবমিট করতে যান আপনার প্রপোজালটা, তো ওরা কি সবার আগে পাবলিশ করে না কোনো একটা পেপারে বা কোথাও? এটা তো প্রাইম রুলস থাকে, তাই না? জি। এটা কি সেন্ট্রাল প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট, সিপিডি, বাংলাদেশের সিপিডি আছে, সেন্ট্রাল প্রকিউরমেন্ট ডিপার্টমেন্টের একটা রুলস, যে কোনো জায়গায় বড় কোনো কাজ করতে গেলে ওখানে টেন্ডার যদি আহ্বান করা হয়, টেন্ডারকে আহ্বান করতে হয়। আহ্বান কিভাবে করে? কোনো একটা নোটিশ হিসেবে ওদের ওয়েবসাইটে, অথবা কোনো একটা নোটিশ হিসেবে কোনো একটা পেপার বা পত্রিকায় ছাপাইতে হয় পাবলিকলি, যেটা পাবলিকরা দেখতে পারে। দেন না আমরা কি করি? সাবমিট করি, প্রপোজাল সাবমিট করি। সফটওয়্যারের ক্ষেত্রে পিচ দিতে হয় অনেক সময়, বুঝতে পারছেন? তো এটা হলো যে ওই বিষয়টা। তো এই জায়গায় আপনি যে প্রপোজালটা পাবলিশ হয়েছে, যে টেন্ডারের জন্য যে নোটিশটা পাবলিশ হয়েছে, ওইখানে কিন্তু অলমোস্ট রিকোয়ারমেন্ট সবগুলো লেখা থাকে, বুঝতে পারছেন? ওই রিকোয়ারমেন্ট গুলা এখানে বলা, ওই রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে কস্টের ব্রেক ডাউন দেন, যে আপনার এই টেন্ডারে স্পেসিফিক্যালি এই জিনিসগুলো লেখা আছে, আমরা যদি এই জিনিসগুলো করি, এগুলোর উপর যদি করি, আমরা পার মডিউল বেসিস এরকম নিয়ে থাকি, টোটাল কস্টটা হবে এরকম, বুঝতে পারছেন বিষয়টা? তো এইরকম বিষয় দিতে হবে। দেন কেস স্টাডি এন্ড সাকসেস স্টোরি, মানে কি হাইলাইটেড প্রিভিয়াস সাকসেস প্রজেক্ট ইন দি সাম ইন্ডাস্ট্রি এন্ড বিল্ড ট্রাস্ট এন্ড ক্রেডিবিলিটি। আপনাকে যে প্রজেক্টটা দিবে সে তো জানে না আপনি এই কোম্পানির কাজ করছেন, বা এই কোম্পানি সম্পর্কে সে জানে না। আপনার কোম্পানিটা যতই বড় হোক, ক্লায়েন্ট কিন্তু জানে না আপনি কোম্পানিতে কি কাজ করেন, বুঝতে পারছেন? তো আপনি যে ক্লায়েন্টের কাছে যাবেন, আপনাকে একটা পিচ দিতে হবে, যে সে ধরেন যে আপনি একটা ইউনিভার্সিটিতে গেছেন, ইউনিভার্সিটি অটোমেশন সফটওয়্যার করতে, আপনাকে বলতে হবে আপনি এর আগে কোথায় কোথায় কাজ করছেন, বুঝতে পারছেন? আমরা 10 বছর ধরে এই লাইনে আছি, আমরা এই ধরনের সফটওয়্যার বানাইছি, আমরা এডুকেশন ইন্ডাস্ট্রিতে, আপনি যে ইন্ডাস্ট্রিতে আছেন ওই ইন্ডাস্ট্রিতে এই ধরনের প্রজেক্ট গুলো করছি। আপনার রেডি থাকতে হবে ওই প্রজেক্ট গুলো যেন আপনি ওকে একটা প্রজেক্টের একটা দেয়া, টেস্টিং দেয়া, টেস্ট করার জন্য দেয়া, যে এই যে প্রজেক্টের টেস্ট সফটওয়্যার আমাদের কাছে আছে, আপনি চেক করতে পারেন আমরা রেডি করছি এই জিনিসটা, বুঝতে পারছেন?
তো এই জিনিসগুলো অবশ্যই থাকতে হবে এখানে। এঙ্গেজিং প্রেজেন্টেশন, ইউজ স্ট্রং নেগেটিভস এন্ড ভিজুয়ালস টু ক্যাপচার ইন্টারেস্ট এন্ড কনভে কনফিডেন্স। মানে স্ট্রংলি আপনাদেরকে প্রেজেন্ট করতে হবে, আমতা আমতা করলে হবে না কিন্তু ওইখানে, বুঝতে পারছেন? সে ধরেন যে আমাদের এখানে এই ধরনের পিচ যখন দিতে আসছিল, আমাদের সফটওয়্যারটা প্রায় কত 4.5 কোটি বা 3.5 কোটি টাকার একটা সফটওয়্যার আর কি, হ্যাঁ আমরা বানাচ্ছি আর কি এখন। তো এখানে একটা কোম্পানি সিনেসিস আইটি, নাম শুনছেন? সিনেসিস আইটি, জি কেউ কি নাম শুনছেন সিনেসিস আইটি? জি ভাই। সিনেসিস আইটি আমাদের এখানে পিচ দিতে আসছে। এখন ওরা ফার ইস্ট ইউনিভার্সিটি নাকি ফার ইস্ট ইসলামী ইউনিভার্সিটির ওরা ওই সফটওয়্যার বানাইছে, ওরা দেখাচ্ছে ওদের টেস্টিং আছে, বুঝতে পারছেন? কিন্তু কিছু কিছু ফিল্ড কাজ করতেছিল না, বুঝতে পারছেন? তো ওরা এমন একটা এক্সকিউজ দিল, এই যে আজকের যে আপুটা আমাকে এক্সকিউজ দিল, ওরকম একটা এক্সকিউজ দিল যে ভাইয়া আমাদের এই সফটওয়্যারটা যারা বানাইছে তারা তো সবাই লিভ নিয়ে গেছে, এখন আমি এই যে বিজনেস অ্যানালিস্ট হিসেবে আমি আসছি, বাট আমি এই জিনিসটা দেখাইতে পারতেছি না, বাট আমরা এই কাজটা করতে পারবো। এইরকম যদি হয় তাহলে কি হবে, আপনি প্রজেক্টটা পাবেন? আরেকটা বিষয় হলো যে আমতা আমতা করতেছিল, সে জানেই না এই প্রজেক্টে এই জিনিসটা কি কাজ করে, ওই জিনিসটা কি কাজ করে। সে অ্যাটলিস্ট বলতে পারতো, তার কাছেই কিন্তু তার সামনে কিন্তু বসে আছে ভাই, আপনাকে যে পুরো পিসটা বলতে হবে এরকম না, যে যেটাতে এক্সপার্ট তাকে ওইটা হ্যান্ড ওভার করে দিয়া, বুঝতে পারছেন? ক্লিয়ার বিষয়টা? তো আপনারা এই জিনিসটা ভুল করেন না যে আপনি বিজনেস অ্যানালিস্ট পুরোটাই আপনি বলবেন, ঠিক আছে? ক্রেডিট নেওয়ার জন্য আমাদের বাঙালিরা ক্রেডিট নেওয়ার জন্য উঠে পড়ে লাগে, বিষয়টা বুঝতে পারছেন? ক্রেডিট নিতে হবে, আমার ক্রেডিট নিতে হবে, আমার স্যালারি বাড়াইতে হবে ক্রেডিটের মাধ্যমে, বসের কাছে ইয়ে থাকতে হবে যে আমি পুরো পিসটা আমি বলছি। তো এইখান থেকে আপনাদেরকে বের হইতে হবে। তো এই ক্রেডিট নেওয়া থেকে যতক্ষণ না পর্যন্ত বের হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনারা বিপদে পড়বেন না, বিপদে পড়বে কোম্পানি, বুঝতে পারছেন? যেমন সিনেসিস আইটি কোটি টাকার প্রজেক্ট হারাইছে আমাদের কাছ থেকে, বুঝতে পারছেন? তো এরপরে কে পাইলো? আরেকটা কোম্পানি পাইলো, তাই না? তো এই জায়গায় আরেকটা বিষয় কি, আপনি এস্টিমেট করলেন 4.5 কোটি, বাট আপনার প্রজেক্টটা শেষ করতে করতে 6.5 কোটি 7 কোটিও হইতে পারে। তো হু নোস, এই প্রজেক্টটা আপনার জন্য একটা লাভজনক প্রজেক্ট হয়ে যাচ্ছে, তাই না বিষয়টা? তো কোনো কিছুকে হেলাফেলা করতে নাই, বুঝতে পারছেন? তো এই জায়গায় তো আমরা এখানে লাস্টের মেইন বিষয় কি, মেইন বিষয় হলো যে এ ওয়েল স্ট্রাকচার্ড পিচ ইমপ্রুভস দি লাইভলিহুড অফ সিকিউরিং দি প্রজেক্ট এন্ড ফোস্টার্স এ স্ট্রং ইনিশিয়াল এঙ্গেজমেন্ট। বুঝতে পারছেন বিষয়টা? আপনাকে নক দিতে হবে ওনাকে, বা ওনাদের সাথে কানেকশন রাখতে হবে, ওনাদের সাথে দরকার হলে চা খাইতে যেতে হবে দোকানে, মুদির দোকানে, বুঝতে পারছেন? যে ভাই একটু ব্যবস্থা করে দেন, ঠিক আছে? এই জিনিসটা আপনারা করেন না, যারা টেন্ডারে আছেন তাদেরকে তো অবশ্যই করতে হয়। যেমন এই যে নেক্সাস টেকনোলজি থেকে এর আগে কায়োসেরা ব্র্যান্ডের 31টা গেছে, চাইনিজ প্রোডাক্ট কায়োসেরা মন্ট্রোনালো কিভাবে ঢুকছে, বুঝতে পারছেন বিষয়টা? নেক্সাসের কি কেউ আছেন এখানে? নেক্সাস টেকনোলজির কেউ কি আছেন এখানে? একজন ভাই কিন্তু ছিল নেক্সাসের। তো এই জায়গাটাই বুঝতে পারছেন বিষয়টা? দেখেন এই এই যে কি বলে তোশিবা, তারপরে এই যে কি বলে স্মার্টের আরেকটা আছে না, তোশিবা একটা, আরেকটা কি স্মার্ট আরেকটা ফটোকপি মেশিন বিক্রি করে, স্মার্টেরটা শার্প একটা আছে, আরেকটা ক্যানন 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 সফটওয়্যার, ক্যানন ফটোকপিয়ার বিক্রি করে, ঠিক আছে? তো এই পপুলার ফটোকপিয়ার মেশিন গুলো বোধহয় কায়োসেরা গেছে, বুঝতে পারছেন বিষয়টা? এটা তো পুরো ইন্ডাস্ট্রি হালচাল বানাই দিছে, আমি তো শুনে একেবারে মানে পুরাই তাসকি খেয়ে গেছি। পরে আমি ওদের সাথে কথা বলছি, এই যে নেক্সাসের যারা সেলসের আছে, তো তাদের সাথে কথা বললাম। আমি কিন্তু এগুলো নিয়ে মানে কি বলবো, মানে ওদের সাথে বসছে, আমার সেলসম্যানদের সাথে কথা বলতে খুব ভালো লাগে, বুঝতে পারছেন? অনেক কিছু শেখা যায়, ওদের ইন্ডাস্ট্রি, ওদের স্ট্রাগল, ঠিক আছে? এই জিনিসগুলো আমি শিখি ওদের কাছ থেকে, শিখি। আমি যে এই এতটুকু পর্যন্ত আসছি, আমি যে বিজনেস সম্পর্কে যতটুকুই জানি সবগুলো তাদের থ্রুতে জানা, ঠিক আছে? আমি কথার মাধ্যমে এই জিনিসগুলো বুঝতে পারি, এই জিনিসগুলো আমি জানতে পারি, ঠিক আছে? তো তাদের কাছ থেকে জানা, দেন আমি তাদের ওই টেস্ট করছি তাদের কায়োসেরা প্রোডাক্টটা ডেফিনেটলি ভালো, ঠিক আছে? অনেক অনেক ভালো, এবং কস্ট এফিশিয়েন্ট প্রোডাক্টটা বাঁচাই, মানে অনেক অনেক টাকা বাঁচাইছে, বুঝতে পারছেন? তো মিনিস্ট্রিতে এত সুন্দর একটা প্রোডাক্ট গেছে। তোশিবা এবং ক্যাননের প্রোডাক্ট কিন্তু ইনিশিয়ালি অনেক দাম, একটু দাম, ঠিক আছে কায়োসেরা প্রোডাক্ট থেকে, বাট ওদের প্রোডাক্টটা ঢুকছে, পরবর্তীতে আরো দেখবে এটা একটা চ্যানেল একটা রেডি হয়ে গেছে, বুঝতে পারছেন?
এই কোম্পানি দিতে স্মার্ট এবার দিছে কে, নেক্সাস দিছে, পরের বার হয়তো অন্য আরেকটা কোম্পানি ঢুকবে, বুঝতে পারছেন? ভাইয়া কিন্তু এই কায়োসেরা সোল ডিস্ট্রিবিউটর তো হচ্ছে এক্সেল টেকনোলজিস, ওটা মনে হয় সিস্টেম ইন্টিগ্রেটর ছিল না না না, নেক্সাস। এক্সেল আমি নেক্সাস বলতেছি, আমি খুবই দুঃখিত। এক্সেল টেকনোলজি, হ্যাঁ হ্যাঁ, এক্সেল টেকনোলজি। জি ভাই, এক্সেল টেকনোলজির কি কেউ আছেন এখানে? ভাই আমি জব করছি। হ্যাঁ, আপনারা ওখানে গেছেন না? আপনাদের প্রোডাক্ট ঢুকছে নাকি জি জি জি। আরেকটা ডিস্ট্রিবিউটর আছে কিন্তু আমি যতদূর শুনছি 31টা নাকি কয়টা ঢুকছে, বুঝতে পারছেন? মিনিস্ট্রিতে জি জি ভাই। 31টা মনে হয় ফটোকপির মেশিন ঢুকছে। আমি তো মানে কি রে ভাই, এতগুলো সারা বাংলাদেশে কিভাবে ঢুকলো ভাই, মানে একই সাথে এতগুলো, মানে বুঝতে পারছেন? 31টা জি নাকি 21টা এরকম। আমরা কিন্তু পুরো ইন্ডাস্ট্রি কিন্তু এটা জানে, ঠিক আছে? এটা একটা অ্যাচিভমেন্ট, এক্সেল জি টেকনোলজির জন্য এটা একটা অ্যাচিভমেন্ট। তারপর আরেকটা আছে যে মতিঝিলে আরেকটা আছে, যারাও ডিস্ট্রিবিউটর আর কি, ঠিক আছে? তারা কনজিউমারের কাছে কম বিক্রি করে, তারা মেইনলি কর্পোরেট অফিসে বেশি বিক্রি করে, ঠিক আছে? তারাও একটা জি আছে। তো তাদের জন্য কিন্তু একটা চ্যানেল রেডি হয়ে গেল না, বিষয়টা বুঝতে জি পারছেন? জি তো ভাই। এই জিনিসটা এটা কারাই করতে পারে, এটা কিন্তু সেলসম্যানরা কিভাবে ওয়েল পিচিং এর মাধ্যমে বা ওদের সাথে দেখা হয়ে, বুঝতে পারছেন? তো এখানে কোনো কিছু কিন্তু ইয়া না, জি জাস্ট এটা একটা আইটি ইন্ডাস্ট্রি, ওটা একটা সেলিং ইন্ডাস্ট্রি, বা ওইটাও একটা টেকনোলজিক্যাল ইন্ডাস্ট্রি, ঠিক আছে? কোনো পার্থক্য কিন্তু নাই, বুঝতে পারছেন? জি তো আপনাদেরকে অলওয়েজ মানে প্রচুর অনেকে আছে যে এক্সট্রোভার্ট ইন্ট্রোভার্ট, আমার মতে এক্সট্রোভার্ট ইন্ট্রোভার্ট ডাজন্ট ম্যাটার। আপনি কথা জানতে হবে, কথা বলতে হবে, বুঝতে পারছেন? কথা না বললে আপনি কোনো ইন্ডাস্ট্রিতে আগাইতে পারবেন না, বুঝতে পারছেন? ঠিক আছে, আমরা তাহলে নেক্সট স্টেজে যাই। আমাদের প্রথমটা বুঝতে পারছি যে একটা পিস দিয়ে, তারপর কন্ট্রাক্ট সাইনিং। কন্ট্রাক্ট সাইনিংটা হয় কখন? টেন্ডারটা যখন আপনার ফেভারে যাবে, কোম্পানি যখন আপনাকে বলবে যে না আপনি পাইছেন, আপনি লোয়েস্ট হয়েছেন, বা লোয়েস্টের থেকেও আপনাকে কেন দেয়া হয়েছে, আপনি সে লোয়েস্ট নেন, থার্ড হয়েছেন, তারপরও কেন আপনাকে দেয়া হইলো, কেন পাচ্ছেন, ঠিক আছে? পাওয়ার পর আপনার সাথে একটা কন্ট্রাক্ট সাইন করবে ওরা, ঠিক আছে? ওই কন্ট্রাক্ট সাইনটা কিসের জন্য? একটা ফর্মালাইজেশন এগ্রিমেন্ট বিটুইন ক্লায়েন্ট এন্ড সার্ভিস প্রোভাইডার, ঠিক আছে? সার্ভিস প্রোভাইডার কারা? সে হলেন যে এক্সেল টেকনোলজি যারা, তারা, বুঝতে পারছেন বিষয়টা? তো ঠিক এরকম বিষয়টা। তো এটা কি এনশিওর করে? এটা এনশিওর করে যে বোথ পার্টির কি থাকা, যে একটা প্রজেক্টের ভিতর এগ্রিমেন্ট থাকা এবং লিগালি বাইন্ড করা থাকা, যে একজন যেন প্রজেক্টের মাঝখানে যেন চলে যেতে না পারে, আরেকজন যেন ওই প্রজেক্টটা যেন আপনাকে যেন আউট করে দিতে না পারে প্রজেক্টের মাঝখানে, ঠিক আছে? যদিও বা লেখা থাকে কন্ট্রাক্টে যে কেউ ছেড়ে চলে যেতে পারে, বাট কিছু শর্ত দেয়া থাকে, কেউ যদি ছেড়ে চলে যেতে চায় কি কি ধরনের শর্ত থাকে, এই ধরনের কি কি হইলে ওরা এই প্রজেক্টটা ছেড়ে যেতে পারে, এই ধরনের কিছু শর্ত লেখা থাকে, বুঝতে পারছেন? তো দিস ইজ হোয়াট কন্ট্রাক্ট, ঠিক আছে? তো কন্ট্রাক্টের ফার্স্ট স্টেজে কি লেখা থাকে? কন্ট্রাক্টে একটা কন্ট্রাক্টের পেপার দেখছেন না আপনারা? যেমন ওই যে কি বলবো, যে সামনে একটা 100 টাকা লেখা থাকে না বড় করে, 100 টাকা, 100 টাকা 100 টাকার নাকি স্ট্যাম্প পেপারে আর কি। 100 টাকার স্ট্যাম্প পেপার, বুঝতে পারছেন? জি এবং দলিলিও কিন্তু সেম, তাই না? তো ওই জি 100 টাকার স্ট্যাম্প পেপারে আপনাদের বোথ পার্টির কিছু সিগনেটরি থাকে, সিগনেটরিদের প্রতে থাকে। প্রথমে ওইটার নিচে একটা ইন্ট্রোডাকশন থাকে, যে আমাদের কোম্পানি ওদের সাথে কি কন্ট্যাক্ট করতেছে, কি বিষয়ে কন্ট্যাক্ট করতেছে, এই জিনিসটা নিয়ে ছোট্ট একটা ব্রিফ থাকে। দেন স্কোপ অফ ডেফিনেশন, মানে কি প্রত্যেকটা জিনিস যে লিখতেছে, সে ধরেন যে সে একটা টার্ম ইউজ করলো এসআরএস, তাকে কিন্তু ওই টার্মটা সম্পর্কে লিখতে হবে, বুঝতে পারছেন? যে এসআরএসটা কি, এসআরএস সম্পর্কে ডেফিনেশন লিখতে হবে। সে ও একটা টার্ম ইউজ করছে সফটওয়্যারটা কি, সফটওয়্যার সম্পর্কে লিখতে হবে। এই ধরনের পুরো 1 থেকে 1.5 পেজ যাবে, যে একটা ডেফিনেশন লেখা, বুঝতে পারছেন? যে এই জিনিসগুলো, এই টার্মগুলো ইউজ করা হয়েছে, বুঝতে পারছেন? এই জিনিসগুলো লিখতে হবে। তারপরে হলো যে প্রোডাক্ট ডেলিভারেবল রিকোয়ারমেন্ট গুলো কি হবে, টাইম লাইন গুলো কি হবে, কি মাইলস্টোন গুলো কি হবে, আপনার এদিক থেকে এবং উনার এদিক থেকে কি রেসপন্সিবিলিটি, এই জিনিসগুলো এখানে লেখা থাকে। পেমেন্ট টার্ম, নর্মালি আইটি ইন্ডাস্ট্রিতে প্রথমে 20% নেওয়া হয়, মানে বড় প্রজেক্টের ক্ষেত্রে আর কি। প্রথমে 20%, পরে ফার্স্ট পেজ এসআরএস কমপ্লিট হয়ে গেলে, আমরা এসআরএস এ আসতেছি, হ্যাঁ? এসআরএস টা কিছুক্ষণ পরে জানবেন। এসআরএস কমপ্লিট হয়ে গেলে 40%, তারপরে ফার্স্ট ফেজ কমপ্লিট হয়ে গেলে 40%, এরকম আর কি, হ্যাঁ? বা 20%, আর বাকি ফেজ 2 কমপ্লিট হয়ে গেলে 20%, অনেকটা এই ধরনের মানে টার্ম করে থাকে আর কি পেমেন্ট টার্মটা, যেহেতু এটা 1 থেকে 1.5 বছর পর্যন্ত। এখন যদি আমি তাকে বলি আপনি 1.5 বছর পরে আপনি আমার কাছ থেকে টাকা নিবেন, তাহলে কি হবে? বিষয়টা বুঝতে পারছেন? বিষয়টা এটা তো আনইথিক্যাল, তাই না? তো নর্মালি সফটওয়্যার যখন বড় ধরনের কোনো সফটওয়্যার হয়,
যখন টাইম লাইনটা বেশি বড় হয় তখন এটা কি হয়, একটা মানে নির্দিষ্ট একটা ফেস করে টাকাগুলো লেখা হয়, ঠিক আছে, পেমেন্ট টার্ম গুলো লেখা হয় যে আমাকে এই ফেজে এটা দিতে হবে, এই ফেজে এটা দিতে হবে, ঠিক আছে। আর যদি ছোট প্রজেক্ট হয়, যেমন 4 লাখ 5 লাখ টাকার, এই ছোট 4 লাখ 5 লাখ টাকার বলতে 4 মাস 6 মাসের যদি কোনো প্রজেক্ট হয়, তখন আপনি চাইলে নিতে পারেন যে আপনি 4 বছর পরে 5-6 মাস পরে নিতে পারেন। তারপর একটা হলো যে ব্যাংক গ্যারান্টি, ঠিক আছে। ব্যাংক গ্যারান্টিটা এই জায়গায় লিখি নাই, অনেকে আবার ব্যাংক গ্যারান্টি দেয়, অনেকে আবার ব্যাংক গ্যারান্টি দেয় না, ঠিক আছে। ব্যাংক গ্যারান্টিটা কি, সে ধরেন যে একটা টাইম লাইন শিডিউল আছে যে আমার এই প্রজেক্টটা 1.5 বছরের ভিতরে শেষ করতে হবে। 1.5 বছরের পরে যদি বেশি টাইম লেগে যায়, ওই ওই ক্লায়েন্টের অথরিটি থাকে যে সে ওই যে ব্যাংক গ্যারান্টি দিচ্ছেন না, ওই ব্যাংক গ্যারান্টি থেকে প্রতিদিন আকারে সে টাকা কাটার জন্য, বুঝতে পারছেন। এই ব্যাংক গ্যারান্টিটা অনেকে দিতে চায় না, তো অনেকে দিলেও ওদের সাধারণত বড় প্রজেক্টের ক্ষেত্রে হয় না, মানে টাইম লাইন পার হয় না, বা টাইম লাইন পার হলেও একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ এসে ওই ব্যাংক গ্যারান্টিটা কাটা হয় না সহজে, ঠিক আছে। এটা একটা মিউচুয়াল রেসপেক্ট আর কি, বুঝতে পারছেন। আর টাইম লাইনটা বাড়ার কারণও আছে, অনেক কারণ আছে। কারণটা কি, অনেক রিকোয়ারমেন্ট ঢুকে যায়, ধরেন যে সে আমাকে বললো আমার এইচআর মডিউল লাগবে, আমার কি বলে সাপ্লাই চেইন মডিউল লাগবে, বাট আপনি যখন সফটওয়্যারটা বানাইতে গেলেন আপনার তখন লাগলো কি আরো একটা মডিউল বের হয়ে গেল, তখন আপনার কি টাইমটা লাগবে না। তখন একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ এসে কন্ট্রাক্টটাকে রিনিউ করা, কন্ট্রাক্টটাকে আরো এক্সটেন্ড করা, আবার নতুন একটা কন্ট্রাক্ট রেডি করে কন্ট্রাক্টটাকে রিনিউ করে এরকম করা, বুঝতে পারছেন বিষয়টা। আবার সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কন্ট্রাক্টের একটা টার্ন, মানে কন্ট্রাক্টেরও একটা টার্ন থাকে যে আপনার যে কন্ট্রাক্ট টাইম স্ট্যাম্পটা আছে 100 টাকার যে এই 100 টাকার যে একটা কন্ট্রাক্টের আছে, লিগ্যাল পেপার আছে, এই লিগ্যাল পেপারে ওই পেপারেরও একটা ওয়ারেন্টি থাকে, ঠিক আছে। আমার এই পেপারটা 4 বছর পর্যন্ত স্থিতি থাকবে, আর এর ভিতরে আমি প্রজেক্টটা দিব হলো যে 2 বছরের ভিতরে, আমার 1 বছর হবে আমার ওয়ারেন্টি। এই ধরনের টার্ম গুলো লেখা থাকে এখানে, বুঝতে পারছেন। সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আপনারা যখন যাবেন, আপনাদের ভয় পাওয়ার কিছু নাই, আপনারা যখন যাবেন ওইখানেই এগ্রিমেন্ট গুলো, ওইখানে সবকিছু লেখা থাকে। অন্য কোম্পানির সাথে তো ওরা ডিল করছে, তাই না। আপনাকে জাস্ট কপি পেস্ট করে নতুন ক্লায়েন্টের জন্য আপনাকে বানাইতে হবে, ওই ক্লায়েন্টের উপর স্পেসিফিকেশন করে, বুঝতে পারছেন বিষয়টা। এখন আমরা আছি ডিসপুট রেজুলেশন ও ইন্টেলেকচুয়াল প্রপার্টি, আইপিআরটা তো অবশ্যই লিখতে হবে, ক্লিয়ারিফাই করতে হবে। অনেক সময় হয় কি যে এটা আপনি নটরডেম ইউনিভার্সিটির জন্য বানাচ্ছেন, ঠিক আছে, আপনি অন্য একটা কোম্পানি, আপনি নটরডেম ইউনিভার্সিটির জন্য প্রজেক্ট বানাচ্ছেন, এখন যদি আপনি নিচে লিখে দেন যে দিস ইজ কপিরাইটেড বাই দিস কোম্পানি, তখন কি এটা একটা হচ্ছে না। তো নটরডেম ইউনিভার্সিটি চাইছে কি যে এই প্রপার্টিটা solely আমার জন্য বানাবেন এবং আমার অথরাইজ কপিরাইট থাকবে, আপনার কোনো এখানে কোনো হাত থাকবে না, প্রজেক্টটা যখন আমাকে হ্যান্ড ওভার করে দিবেন। তা এখন ওই জায়গায় যদি আপনি নিচে লিখে দেন আপনার নামটা ডেভেলপ বাই দিস ওয়ান, ডেভেলপ বাই দিস কোম্পানি, তাহলে কিন্তু এটা ঠিক না। যেমন এই যে গভর্নমেন্ট কোম্পানি গুলোতে আপনি নিচের দিকে দেখবেন ডেভেলপ বাই সিনেসিসাইটি, ডেভেলপমেন্ট বাই AIT, তাই না। তো এগুলো কি আদৌ কি এগুলো কি চুক্তির আওতায় আছে কিনা, ওরা কি আদৌ কি টেস্ট করে কিনা, আমি কিন্তু সন্দিহান এই বিষয়টা নিয়ে, ঠিক আছে। বাইরের দেশে কিন্তু এগুলো নিয়ে পুরো মামলা হয়, বুঝতে পারছেন। এগুলো নিয়ে আপনি চাইলে ওকে আপনি ফাঁসাইয়া ওর কাছ থেকে আপনি জরিমানা পর্যন্ত আদায় করতে পারবেন, বুঝতে পারছেন। 10 মিলিয়ন 20 মিলিয়ন পর্যন্ত জরিমানা আদায় হয়, ঠিক আছে, আরো বেশি আদায় হয়। যেমন ফেসবুক নাকি কোন একটা পার্সনকে মনে হয় 100 বিলিয়ন নাকি, ফেসবুক বলতে অ্যাপল আর ওই ব্রাজিলের ইয়েটা শুনছেন না, অ্যাপল ব্রাজিলের যে কাহিনীটা, চুক্তিটা ব্রাজিল গভর্নমেন্টের সাথে, ওরা ওই যে ব্রাজিল গভর্নমেন্ট কি করছিল যে অ্যাপলকে বলছিল যে আমরা আর আপনাদের কোনো চার্জার ব্যবহার করব না, আপনাদের ফোনগুলা কি বলে যে টাইপ সি চার্জার দিয়ে আমাদের এখানে ডিস্ট্রিবিউট করতে হবে। তো কোম্পানি করে নাই, তো এটা নিয়ে লিগ্যাল মামলা হয়েছিল। আলটিমেটলি ব্রাজিল সরকার মনে হয় জিতছিল, ব্রাজিল গভর্নমেন্ট, এই ধরনের কিছু একটা ছিল, আমি এখনই মনে করতে পারতেছি না। এটা খুব বেশি দূরের না, 1 থেকে 1.5 বছরের ভিতরে হবে মনে হয় এটা। তারপরে তো এখন ইইউর সাথে হয়েছিল, ইইউতে ইউরোপীয় ইউনিয়নের সাথে মনে হয় হ্যাঁ এরকম কিছু হবে, হ্যাঁ এরকম কিছু একটা হয়েছে যেখানে কিন্তু অ্যাপল হারছে। তো যার কারণে কিন্তু এখন টাইপ সি নিয়ে বানানোর জন্য কিন্তু ওরা কিন্তু প্রসেস করতেছে। এমনকি আইফোন 14 বা 15 যেগুলো আসছে সেগুলো কি টাইপ সি নাকি এখনো করে নাই? না, সবই টাইপ সি ভাই, এখন সব টাইপ সবই টাইপ সি। ওরা টাইপ সি করার কারণটা হলো যে এটা, কিন্তু বুঝতে পারছেন বিষয়টা।
কারণ দেখেন একজন আলাদাভাবে একজন কি জন্য থাকবে, এগুলো ইন্ডাস্ট্রি লেভেলে আসছে না, এখন ইন্ডাস্ট্রি লেভেলে আপনি আলাদা কিছু করতে পারবেন না, বুঝতে পারছেন? আপনারটা কেউ ইউজ করতে পারবে না এরকম কোনো ইয়া নাই, বুঝতে পারছেন? তো এটা একেবারে ভালো ভালো কিছু হয়েছে দেখেন, তাই না বিষয়টা? তো জি এখন আমরা আসি যে আমরা এখন আসি সিগনেচার। একদম লাস্টের দিকে কি থাকে? সিগনেচার থাকে, ফাইনালাইজ দি কন্ট্রাক্ট, বোথ পার্টির সিগনেচার থাকে, হাই এন্ডের স্টেক হোল্ডারদের সিগনেচার থাকে, যে ম্যানেজিং ডিরেক্টর, ম্যানেজার, তারপরে আরেকজন ইয়ে থাকে সাক্ষীর, একজন দুই সাইডের সাক্ষীর সিগনেচার থাকে। সাক্ষী কারা থাকে? যে ওই প্রজেক্টটাকে ম্যানেজ করবে বা প্রজেক্টের যারা ওই যে বিজনেস অ্যানালিস্টরা মূলত মনে হয় সাক্ষী হয় আর কি, বুঝতে পারছেন? দুই সাইডে, বুঝতে পারছেন? তো জি জি ভাইয়া। এরকম হয় আর কি বিষয়টা। তো বিজনেস অ্যানালিস্টদের এই পুরো এগ্রিমেন্টটা রেডি করে। এমন না যে আপনাকে আপনাকে একেবারে প্রথম থেকে এগ্রিমেন্টটা রেডি করতে হবে, ওদের কাছে অনেক কপি থাকে কোম্পানির কাছে, বুঝতে পারছেন? আপনাকে জাস্ট মডিফাই করে আপনাকে বানাইতে হবে, এছাড়া আর কিছুই না, ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে? আমরা এখন এটা কত নাম্বার স্টেজ করতেছি? 2 নাম্বার স্টেজ, থার্ড স্টেজে যাই আমরা। থার্ড স্টেজ বিআরডি বলে, আবার এটাকে আমরা বিআরএস বলি, ঠিক আছে? বিআরএস অথবা বিআরডি। বিআরডি মানে কি? বিজনেস রিকোয়ারমেন্টস ডকুমেন্ট। আর বিআরএস কি? বিজনেস রিকোয়ারমেন্টস স্পেসিফিকেশন। একই কথা, স্পেসিফিকেশন আর ডকুমেন্ট দুইটা কিন্তু একই কথা। আপনাকে যখন ইন্টারভিউতে ধরবে হোয়াট ইজ বিআরএস, আপনি কি যদি না পারেন তাহলে কিন্তু আপনার জন্য একটা লজ্জাজনক ভাই। বিআরডি বিআরএস দুটো কিন্তু একই জিনিস, বুঝতে পারছেন? তো এখানে কি বিআরডি কি? দি বিজনেস রিকোয়ারমেন্ট ডকুমেন্ট ইজ এ ফর্মাল ডকুমেন্ট দ্যাট আউটলাইন্স দি বিজনেস নিডস। এটা কি? সে ধরেন যে কোম্পানি বললো যে কোম্পানি রিকোয়ারমেন্ট দিল আর কি, যে আমার এইচআর মডিউল লাগবে, আমার এই মডিউলটা লাগবে, আমার এই মডিউলটা লাগবে, এই মডিউলটাতে কাজ করবে, এই মডিউলটাতে কাজ করবে হলো যে এতজন, এই মডিউলটাতে আমার এই সার্ভিস গুলো প্রয়োজন, এই মডিউলটা এই পারপাসে ব্যবহার করব, এই মডিউলটা আমি এই রিকোয়ারমেন্ট অনুযায়ী ব্যবহার করব। যখন আপনাকে দিবে তখন আপনাকে এইগুলোকে নিয়ে একটা ডকুমেন্ট বানাইতে হবে, ডকুমেন্ট বানিয়ে একটা টেকনিক্যাল সলিউশন দিতে হবে, যে ভাইয়া আপনি এই জিনিসটা বলছেন, আমরা বুঝতে পারছি আপনার প্রবলেমটা হলো যে এটা, আমরা এটার এগেইনস্টে আমরা একটা তাহলে এই ধরনের একটা সফটওয়্যার বানাইতে পারি, ঠিক আছে? এটা আপনার গোলের এই জিনিসগুলো সার্ভ করবে আপনাকে, আপনাকে একটা ওই ধরনের একটা ডকুমেন্ট বানাইতে হবে, বুঝতে পারছেন? যেটা হলো যে আপনার স্টেক হোল্ডারদের সাথে মিটিং করতে হবে, যে ভাইয়া আপনারা আমাদের কাছে কি চান, আপনাদের টেন্ডারে তো লেখা ছিল, বা টেন্ডারে তো সবকিছু লেখা থাকে না, তো আপনাদের এখানে আপনারা কি চান আমাদের কাছে, আরেকটু টেন্ডার থেকে আরেকটু বেশি আমাদেরকে একটু ইলাবোরেট করে বলেন। আপনারা স্পেসিফিক ভাবে না বললেও হবে না, সমস্যা নাই, বাট আপনারা বলেন যে কি কি জিনিসগুলো আপনারা আমাদের কাছ থেকে চান, আমাদের কাছে কি কি জিনিস এক্সপেক্ট করেন, ঠিক আছে? তো তারা তাদের মতো করে বলবে, বুঝলেন? তো তো তারা তাদের মতো করে বলবে, ওইগুলোকে আপনি এজ এ প্রবলেম স্টেটমেন্ট হিসেবে ধরবেন। তারা যে জিনিসগুলো বলতেছে এগুলো এজ এ ডিফাইন করবেন প্রবলেম হিসেবে এবং অপরচুনিটি হিসেবে, বুঝতে পারছেন? প্রবলেমকে আমরা সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে অপরচুনিটি বলে, বুঝতে পারছেন? প্রবলেমকে আমরা অলওয়েজ অপরচুনিটি বলি। তো এটাকে আপনি অপরচুনিটি বা একটা প্রবলেম হিসেবে ধরবেন, দেন ওইগুলোকে অ্যাড্রেস করার জন্য, বিজনেস অবজেক্টিভ গোলগুলোকে ডেলিভার করার জন্য আপনাকে স্টেক হোল্ডারদের যে রিকোয়ারমেন্ট গুলো আছে এই রিকোয়ারমেন্ট গুলোকে প্রয়োজন হিসেবে ধরে নিয়ে আপনাকে একটা ডকুমেন্ট বানাইতে হবে, ঠিক আছে? এবং ওই ডকুমেন্টে আপনার লেখা থাকতে হবে যে আপনার কি কি কাজগুলো করবেন, কি কি ধরনের কি কাজ হবে, ঠিক আছে? কি কি ধরনের রিস্ক থাকতে পারে এই ধরনের কাজগুলো করতে গিয়ে, হ্যাঁ, কি কি ধরনের পটেনশিয়াল ইয়েগুলো থাকতে পারে। এবং তারা তো বললো, সে ধরেন যে তারা বললো যে ভাই আমার এইচআর মডিউল লাগবে, আমার এটা ওটা লাগবে, আমার অ্যাকাউন্টস মডিউল লাগবে, এটা ওটা লাগবে, ঠিক আছে? আমি লোন দিতে চাই, আমি আমার অ্যাকাউন্টস অফিস থেকে আমার এমপ্লয়ীদের জন্য আমি লোন দিতে চাই তাদের স্যালারির এগেইনস্টে, ঠিক আছে? তো ওই লোনটা দিতে গেলে স্যালারির এগেইনস্টে তো লোন হয় না, তাই না? কিসের এগেইনস্টে লোন হয়? প্রভিডেন্ট ফান্ডের এগেইনস্টে, তাই না? আপনি কি জানেন এই বিষয়টা? আপনাদের কোম্পানি কি কখনো লোন দিছে আপনাদেরকে? দেয় ভাই। কোম্পানিতে কি লোন সিস্টেম আছে? তো ওই জি লোন ভাই। সিস্টেমে কি স্যালারির এগেইনস্টে লোন দেওয়া হয় নাকি ওই আপনার প্রভিডেন্ট ফান্ডের এগেইনস্টে লোন দেওয়া হয়? ভাইয়া পিএফ এর ক্ষেত্রে হয়, আবার স্যালারির ক্ষেত্রে হয় যে প্রতি মাসে একটা আচ্ছা নির্দিষ্ট আচ্ছা, অ্যামাউন্ট কেটে নেয়, এরকম আর কি ভাইয়া। তো ওই জিনিসটা আমি যতদূর জানি ব্যাংকের ক্ষেত্রে স্যালারির এগেইনস্টে হয়, ঠিক আছে? জি আর কোম্পানির ক্ষেত্রে পিএফ এর এগেইনস্টে হয়। মানে আপনি ইন্টারনালি আপনি লোন দিচ্ছেন আপনার এমপ্লয়িকে, বুঝতে পারছেন বিষয়টা? তো এটা জি আর কি, তো আমি যতদূর জানি আর কি, আমি পুরোটা যাই না, তো সব ইন্ডাস্ট্রির জন্য আলাদা আলাদা হইতে পারে, ঠিক আছে? আমাদের কোম্পানিতে আমাদেরকে পিএফ এর এগেইনস্টে লোন দেওয়া হয় আর কি, ঠিক আছে? তো এরকম আর কি বিষয়টা। তো এই যে এই লোন গুলো দেওয়া হয়, ঠিক আছে? সে বললো যে আমার লোন লাগবে, বাট সে তো কিসের এগেইনস্টে লোন দিবে?
এই জিনিসটা তো ওখানে লেখা নাই। তো তাকে কি একটা স্যালারি স্ট্রাকচার বানাইতে হবে না? তো ওই জিনিসটা তো ওখানে লেখা নাই। তো আপনাকে একটা ডকুমেন্টে বলা যে ভাইয়া আপনারা এই জিনিসটা বলছেন এখানে, বা এই আপনারা আমাদেরকে এই প্রবলেম গুলো বলছেন, এই প্রবলেমের ক্ষেত্রে আপনারা এই মডিউল গুলো বলছেন, বাট এই মডিউল গুলো সলভ করতে গিয়ে আমাদের এই মডিউল গুলো বানাইতে হইতে পারে। ঠিক আছে? তো এই জিনিসগুলো ওইখানে এক্সপ্লেন করা থাকে। বুঝতে পারছেন বিষয়টা? এটাই হলো যে বিআরডি। বিআরডি বিআরডি কে ফর্মাল ডকুমেন্টও বলা হয়, আবার কি বিজনেসের ব্লুপ্রিন্টও বলা হয়। ঠিক আছে? বিজনেস রিকোয়ারমেন্টের ব্লুপ্রিন্ট বলা হয় এটাকে। যে আমি একটা যে প্রজেক্ট করব, প্রজেক্টের রিকোয়ারমেন্ট গুলোকে অ্যানালাইসিস করে এখানে একটা ডকুমেন্ট রেডি করা, বিজনেসের প্রবলেমটাকে সলভ করে একটা ডকুমেন্ট রেডি করা। এটার সাথে সফটওয়্যারের কোনো পার্ট নাই। ঠিক আছে? এটা হলো যে বিজনেস, এটা আপনি চাচ্ছেন আমরা এই জিনিসটা করতে গেলে এই জিনিসগুলো এক্সট্রা লাগতে পারে, এরকম এরকম পসিবিলিটি আছে, এরকম এরকম পটেনশিয়াল রিস্ক আছে যদি আমি এই জিনিসটা না বানাই, আমার লিমিটেশন হলো যে এই জিনিসটা। তা আপনি কি এই প্রজেক্টটা করতে চান, বা এই প্রজেক্টটাকে আমরা কি আগাবো এইভাবে? এইভাবে আসলে এই ডকুমেন্টে লেখা থাকে, এবং সে যদি বলে যে হ্যাঁ আগান, তাহলে ওনার কাছ থেকে ডকুমেন্টে সিগনেচার করা। এটা আপনাদের রেসপন্সিবিলিটি এজ এ প্রফেশনাল হিসেবে, প্রত্যেকটা ডকুমেন্টে আপনার ক্লায়েন্টের সিগনেচার নেওয়া, এবং আপনার এন্ড থেকেও যেন একটা সিগনেচার থাকে। বুঝতে পারছেন? আপনি কেউ যদি ক্লায়েন্ট যদি ব্লেম করে যে আরে আমি তো এটা আপনাকে বলি না এটা করতে, আপনি করছেন কেন, তাহলে তো আপনি ডকুমেন্টে বলবে যে আপনি সিগনেচার করছেন, দিস ইজ ইউর কি বলে, দিস ইজ ইউর সাইন দ্যাট ইউ ডিড ফর দিস প্রজেক্ট, এন্ড ইউ সাপোজ টু কি বলে, ইউ এগ্রিড উইথ মাই কনসার্ন, মাই রিকোয়ারমেন্টস দ্যাট আই গিভেন টু ইউ। তাই না? এরকম বিষয়টা। এখন আসি ক্লায়েন্টের এন্ডে, দে প্রোভাইড বিজনেস অবজেক্টিভস, হাই লেভেল রিকোয়ারমেন্ট। হাই লেভেল বলতে তারা উপরে উপরে বলে। বুঝতে পারছেন? সে ধরেন যে আমার লাগবে এইচআর মডিউল, বাট এইচআর মডিউলের ভিতরে কি কি জিনিসগুলো করতে হয় এরা জানে না, কি কি জিনিস থাকে এই জিনিসটা জানে না। ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা? তো ক্লায়েন্টের এন্ডে এই জিনিসটা আপনি তাকে আরো অনেক কিছু প্রপোজ করতে পারেন, যে ভাই আপনার এই ইন্ডাস্ট্রিটা তো শুধুমাত্র এটার উপর চলবে না, এই জিনিসগুলো লাগতে পারে, আপনারা চাইলে আমাদের থ্রুতে বানাইতে পারেন, এরকম আর কি বিষয়গুলো। ঠিক আছে? তো ইউ টিম ডকুমেন্টস এন্ড ফর্মালাইজেস দিস ইনটু এ বিআরটি, মানে তারা যে জিনিসটা বলতেছে তারা তো অনেক কিছু বলবে ভাই, ওই জিনিসটাকে আপনি একটা ডকুমেন্ট বানানো, অনেকটা মিটিং মিনিটস বানায় না, যে আপনি একটা মিটিং করছেন, মিটিং এ একজন অ্যাসিস্ট্যান্ট থাকে, সে সবসময় মিটিং মিনিটস গুলো লিখতে থাকে, যে এই মিটিং এ কি কি সিদ্ধান্ত হয়েছে, কি কি হয়েছে। অনেকটা এটা অ্যাসিস্ট্যান্টও করে, ওই যে পার্সোনাল সেক্রেটারি বা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছে না, তারাও এই জিনিসটা করে। ঠিক আছে? তো এরকম আর কি বিষয়টা। তো অনেকটা এই ধরনের এই জিনিসটা কোলাবোরেশন বলতে কি, দুই মানে ক্লায়েন্ট এন্ডের সাথে আপনার একটা কোলাবোরেশন হয়ে বিআরডিটাকে অবশ্যই একটা মুভিং ফরওয়ার্ড একটা ডকুমেন্ট বানাইতে হবে। ঠিক আছে? নেক্সট স্টেজে যাই। নেক্সট স্টেজ হলো কি, ইউআরএস, ইউজার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন। এখানে একেবারে ভিতরে ভিতরে ঢোকা হয়। কিছুক্ষণ আগে বিআরডি তে কি হাই লেভেল, ঠিক আছে, একটা মডিউল কি কি লাগবে, এখানে একেবারে ভিতরে ভিতরে ঢোকা হয় ইউআরএস। তো দি ইউজার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন ইজ এ ডিটেইলড ডকুমেন্ট দ্যাট ডিফাইন্স দি স্পেসিফিক ফাংশন। আপনার প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে বসতে হবে। সে ধরেন যে একটা এডুকেশন, একটা ইউনিভার্সিটি কি কোন কোন ইন্ডাস্ট্রি দ্বারা চলে, কোন কোন ডিপার্টমেন্ট দ্বারা চলে। এইচআর মডিউল আছে, মানে এইচআর ডিপার্টমেন্ট আছে, অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট আছে, তারপরে এই মাল্টিপল প্রোগ্রামস আছে, প্রোগ্রামস এর আলাদা আলাদা ডিপার্টমেন্ট, ওইগুলোকে যদি একটা ডিপার্টমেন্ট ধরে নেন তাহলে ওইটা একটা ডিপার্টমেন্ট ধরে নিতে পারেন, তাই না? তারপরে রেজিস্টার অফিস, ওইটা আলাদা একটা ডিপার্টমেন্ট হয়। ঠিক আছে? তারপর আরেকটা এক্সাম কন্ট্রোলার ডিপার্টমেন্ট একটা হয়, তাই না? তো এখানেই দেখেন যে 6-7টা ডিপার্টমেন্ট হয়ে গেছে। প্রত্যেকটা ডিপার্টমেন্টের স্টেক হোল্ডার এবং তাদের রেসপন্সিবল পার্সনদের সাথে আপনাদের মিটিং করতে হবে ইউআরএস এর ক্ষেত্রে। ঠিক আছে? এবং তাদের কি কি জিনিসগুলো প্রয়োজন এই জিনিসগুলো তুলতে হবে। এমন না যে আপনার চুক্তিতে লেখা আছে আপনাকে এই জিনিসটা করতে হবে, ওরা এর বাইরে বলতেছে আপনি লিখবেন না, এরকম না, আপনাকে সবকিছু তুলতে হবে ইউআরএস এ। বুঝতে পারছেন? তারা যে যে জিনিসগুলো বলতেছে। তো আমরা এই জিনিসগুলো এই জায়গায় প্রত্যেকটা জিনিস লিখি। ফাংশনাল রিকোয়ারমেন্ট আছে, নন ফাংশনাল রিকোয়ারমেন্ট আছে, সিস্টেম কনস্ট্রেন্টস কি কি আছে এই জিনিসগুলো বলতে হবে। ইউজার ইন্টারফেস তারা কিরকম চাচ্ছে, ইনক্লুডিং তাদের ডিজাইন, তারা কি কি ডিজাইন গুলো চাচ্ছে, তাদের কাছে কি কোনো স্কোপ আছে কিনা। যদি না থাকে আপনি এই জিনিসটা করে দিবেন, কোনো সমস্যা নাই। বুঝছো? সে যদি বলে যে ভাই আমার তো ডিজাইন সম্পর্কে কোনো আইডিয়া নাই, আপনারা যদি কোনো ডিজাইন দেখাইতে পারেন কিনা, তো বলতে পারেন হ্যাঁ আমাদের কাছে ডিজাইন আছে, আমরা এই ধরনের ডিজাইন করে দিছি, সমস্যা নাই, আমরা ডিজাইনটা করে দিব। আপনি তখন দায়িত্বটা নিলেন ওটা। বুঝতে পারছেন বিষয়টা? তো এরকম। তো স্টেক হোল্ডার এন্ড ইউজার্স গ্রুপ আইডেন্টি। তো আমরা প্রথমে আসি ফাংশনাল রিকোয়ারমেন্ট, ডিসক্রাইবস the specific features, functionalities the system must provide from the user's point of view.
মানে ইউজার সে বললো যে আমার এইচআর মডিউলের সাথে আপনি বসলেন, এইচআর ডিপার্টমেন্টের সাথে। এইচআর ডিপার্টমেন্ট বললো যে আমি তো এখন আমার যে এমপ্লয়ি আছে তাদেরকে আমি ম্যানেজ করি, তো আমার এমপ্লয়ীদের লিস্ট লাগবে এবং এমপ্লয়ীদের তাদের কি কি রোল, তাদের কি কি পজিশন এটা লাগবে, এবং তারা কত বছর ধরে জব করতেছে, কখন জয়েন করছে, এই জিনিসটা লাগবে। প্রত্যেকদিন যে তারা জয়েন করতেছে আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে জয়েন করতেছে, এই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যে আমার কাছে যে অ্যাটেন্ডিটা আসতেছে এটা রিপোর্টটা লাগবে, ঠিক আছে। তারপরে আমাকে বলবে যে ওদের স্যালারি কিরকম প্রত্যেক জনের, ঠিক আছে, এই জিনিসটা আমার লাগবে। তারপরে তারা বলবে যে আমার একটা সিবি ব্যাংক লাগবে, যে আমার এখানে যেন আমি যখনই পোস্ট দিব তারা যেন ওই পোস্টের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারে। তো এই জিনিসগুলো ওরা বললো, বুঝতে পারছেন। আপনাকে এইগুলোকে ডকুমেন্ট আকারে নিয়ে আসতে হবে, ঠিক আছে। ইনক্লুড ইউজ কেসেস, ইউজার স্টোরি এন্ড স্পেসিফিক টাস্ক দি সিস্টেম শুড পারফর্ম, ঠিক আছে। এখানে আসলে এই জিনিসগুলো আপনাকে মানে এইভাবে তারা তো অনেক কিছু বলবে, এগুলোকে আপনি সুন্দরভাবে লিখবেন, পরবর্তী ডকুমেন্ট আকারে ইউজ কেস, ইউজার স্টোরি বা স্পেসিফিক টাস্ক মাধ্যমে আপনি নিজে প্রেজেন্ট করবেন আর কি। হ্যাঁ, তারপর নন ফাংশনাল রিকোয়ারমেন্ট অ্যাড্রেস পারফরম্যান্স সিকিউরিটি স্কেলেবিলিটি এন্ড ইউজেবিলিটি। তাদের যদি কোনো সিকিউরিটি নিয়ে কোনো কনসার্ন থাকে, সে বললো যে ভাই আমি তো একজন এইচআর অফিসার মাত্র, যখন সিভিটা আসবে, সিভিটা আমি যখন বাছাই করে আমি এটা বসকে পাঠাবো, তো আমি যেন ইন্টারনালি পাঠাইতে পারি, এটা যেন অন্য কেউ না জানে, এটাও কিন্তু একটা সিকিউরিটি, বুঝতে পারছেন। এই ধরনের বিষয়গুলো নিয়ে এখানে কথা বলা, নন ফাংশনাল রিকোয়ারমেন্ট, ঠিক আছে। তো সিস্টেম কনস্ট্যান্ট আইডেন্টিফাইজ এনি লিমিটেশন অর রেস্ট্রিকশন। সে ধরেন যে সে বললো যে সাপ্লাই চেনের ক্ষেত্রে আমার একজন স্টোর ম্যানেজার আছে, আরেকজন হলো যে যে প্রোডাক্টটা নিবে ও আছে, আরেকটা হলো যে যে অ্যাপ্রুভাল দিবে সে আছে। তো যে প্রোডাক্টটা নিবে তাকে তো রিকোয়েস্ট করতে হবে যে আমি এই প্রোডাক্টটা চাচ্ছি, কার কাছে চাইবে? স্টোর ম্যানেজারের কাছে। তো স্টোর ম্যানেজারের কাছে গেলে সে কি করবে? সে বসের কাছে পাঠাবে, বস অ্যাপ্রুভাল দিলে আর কার কাছে আসবে? স্টোরের কাছে আসবে। তার মানে এখানে কয়টা পার্টি বলেন তো দেখি? তিনটা পার্টি না এখানে? কে? ইউজারের পরে স্টোর ম্যানেজার, তারপরে কে? বস, তাই না? তো তার মানে এখানে লিমিটেশন কি? রেস্ট্রিকশন কি? রেস্ট্রিকশন হলো যে এই তিনজনের বাইরে আর কেউ যেন দেখতে না পারে। আরেকটা কি এই যে কি বলে রিকোয়ারমেন্ট, কি রিকোয়ারমেন্টটা হলো যে এটা হলো যে এটাকে কি বলে যে আমি পাওয়ার বিআই পড়াইছি আপনাদেরকে, একটার পর একটা র্যাঙ্ক করে আসে না, যে ডে এর পরে মাসের পরে ডে এর পরে এরকম হায়ারার্কি। তো এখানে হায়ারার্কি মেনটেন করতে হবে এই কি বলে রেস্ট্রিকশনের ক্ষেত্রে, তাই না? তো কার কাছে যাবে? ইউজার থেকে কার কাছে? স্টোরের কাছে যাবে, স্টোর থেকে বসের কাছে, বস থেকে আবার ব্যাক হয়ে স্টোরের কাছে আসবে, এটা যেন আবার ইউজারের কাছে ডিরেক্টলি না যায়, ঠিক আছে। এই জিনিসগুলো সিস্টেম কনস্ট্যান্ট বলা হয় এই জিনিসগুলোকে, ঠিক আছে। তারপরে কি ইউজার ইন্টারফেস রিকোয়ারমেন্ট। ইউজার ইন্টারফেস গুলো আসলে কি ধরনের হয়? বেসড অন তাদের ফাংশনাল নন ফাংশনাল রিকোয়ারমেন্ট, এই জিনিসগুলো আপনি চাইলে নিজে ইয়ে করতে পারেন, এটা আপাতত না দেখাইলে হয়। তারপর স্টেক হোল্ডার এন্ড ইউজার গ্রুপ। স্টেক হোল্ডার এন্ড ইউজার গ্রুপ গুলো কি? যে একটা স্টেক হোল্ডার এবং ইউজার গ্রুপের ভিতরে আইডেন্টিফাই ডিফারেন্ট টাইপস অফ ইউজার এন্ড দেয়ার স্পেসিফিক নিডস। মানে কি, একজন স্টোর বলতেছে আমার কাছে আসার পরে এটা বসের কাছে যাবে, বস থেকে আসবে, ঠিক আছে। এটা কিন্তু একটা স্পেসিফিক নিডস এবং এটা ডিফারেন্ট টাইপস অফ রোল তাদের, ঠিক আছে। তার মানে ও কি? একজন বস। স্টোর কি? একজন স্টোর ম্যানেজার। আর ইউজার কি? ইউজার অন্য আরেকটা পার্টি, ঠিক আছে। এই ধরনের প্রত্যেক জনের আলাদা আলাদা রোল আছে, বুঝতে পারছেন। এই রোল গুলো স্পেসিফিক নিডস গুলোর উপর ভিত্তি করে রোল গুলো রেডি করা হয়। কারোর যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই জিজ্ঞেস করবেন, ঠিক আছে। একটু বোরিং লাগতে পারে, বাট এগুলোই আপনাদেরকে আসলে করতে হবে, ঠিক আছে। এখন আসি এসআরএস। এসআরএসটা কি? সফটওয়্যার রিকোয়ারমেন্টস স্পেসিফিকেশন, ঠিক আছে। দি সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন ট্রান্সলেটস বিজনেস রিকোয়ারমেন্টস ইনটু ক্লিয়ার টেকনিক্যাল স্পেসিফিকেশন। এটাকে ট্রান্সলেট করা হয় ক্লিয়ার টেকনিক্যাল স্পেসিফিকেশন, টেকনিক্যাল মাধ্যমে এটাকে স্পেসিফিকেশন করা হয়। এবং এইটা কার উপর ভিত্তি করে? ইউআরএস এবং বিআরডির উপর ভিত্তি করে লেখা হয় এই এসআরএসটা, ঠিক আছে। এখন এই এসআরএসটা লেখার পরে আপনার কোম্পানি যদি অ্যাপ্রুভাল দিয়ে দেয় এসআরএসটা, তখন কিন্তু আরেকটা মিটিং হয়। মিটিংটা কিসের জন্য মিটিংটা হয়? ওই মিটিংটা তখনই হয় যখন আপনার এসআরএস এ আপনার রিকোয়ারমেন্ট থেকে বেশি রিকোয়ারমেন্ট চলে আসে, বুঝতে পারছেন। রিকোয়ারমেন্ট গ্যাদারিং এর ক্ষেত্রে সে আপনি বললেন যে আমার শুধুমাত্র এইচআর মডিউল লাগবে আর এই সাপ্লাই চেইন মডিউল লাগবে, বাট
এসআরএস টা বানাইতে বানাইতে ইউআরএস বিআরএস গুলো রেডি করতে করতে আপনার ইয়া চলে আসলো, কি বলে যে আপনার এইচআর মডিউল আসলো, সাপ্লাই চেন আসলো, এই রেজিস্টার অফিস মডিউল আসলো, একাডেমিক মডিউল আসলো, 4টা মডিউল আসলো। এখন ওই 2টা মডিউলের জন্য কি আপনি ফ্রিতে করে দিবেন? ডেফিনেটলি না। ওইটার জন্য আপনি একটা চার্জ করবেন, ঠিক আছে? তো বলতে পারেন যে এই মডিউল এক্সট্রা আসছে, আপনি কি রাখতে চান? রাখতে চাইলে এই ধরনের টাকা দিতে হবে, রাখতে না চাইলে কোনো সমস্যা নেই, আমরা এগুলো ফেলে দিব, ঠিক আছে? তো এরকম আর কি বিষয়গুলো। তো আমরা একটা জিনিস আসছি যে এসআরএস এর কি কি জিনিসগুলো থাকে, ফাংশনাল রিকোয়ারমেন্ট, নন ফাংশনাল রিকোয়ারমেন্ট গুলো তো থাকবে, তারপরে সিস্টেম আর্কিটেকচার, যে প্রত্যেকটা মডিউলের ভিতরে একটা ইউজ কেস থাকবে, আসলে এটা কিভাবে কাজ করে, সিস্টেমটা কিভাবে কাজ করবে, কোন স্টাইলে কাজ করবে, কোন হায়ারার্কি অনুযায়ী কাজ করবে, কার থেকে কোথায় যাবে, একটা ডাটা ফ্লো থাকবে, এটা ইউজ কেস থাকবে, ইউজার স্টোরি থাকবে, এন্ড সিকিউরিটি কমপ্লায়েন্স থাকবে। আমি আপনাদেরকে চেষ্টা করব এসআরএস বইটা দেখানোর জন্য আর কি, ঠিক আছে? এসআরএস এর একটা মডিউল বা 2টা মডিউল দেখানোর জন্য আর কি, ঠিক আছে? দেখবেন যে আমি এখানে যা লিখছি হুবহু ওই জিনিসগুলোই আছে। এসআরএস খুবই ইম্পর্টেন্ট, ইভেন অনেক সময় বিআরডি প্রয়োজন পড়ে না, অনেক সময় বিআরডি এর প্রয়োজন পড়ে না, বাট এসআরএস টার প্রয়োজন অবশ্যই অবশ্যই পড়ে, বিশেষ করে আইটি ইন্ডাস্ট্রিতে। আমরা এখন নেক্সট আসছি সিস্টেম ডিজাইন। এখন সফটওয়্যার ডিপার্টমেন্টের কাজ এটা। এসআরএস এর কাজটা শেষ, আপনি এই যে বিজনেস অ্যানালিস্ট হিসেবে এখন সফটওয়্যার ডেভেলপার বা সফটওয়্যার লিড বা সফটওয়্যার ম্যানেজার যে আছে তাকে বুঝাই দিয়া ওই বইটা, এবং এর মাধ্যমে কাজগুলো করা। আবার এটা মানে মনে করেন না যে আমি যখন এসআরএস টা রেডি করব, কোম্পানির সাথে যখন মিটিং করব, আমি একা একাই মিটিং করলে হয়ে যাবে না। ওই সময় একজন টেকনিক্যাল পার্সন থাকবে আপনার সাথে, আপনি সবকিছু নিজে নিজে বুঝবেন না, ঠিক আছে? তখন টেকনিক্যাল মানুষটার জন্য আপনাকে বুঝাই, তার সাথে আরেকজন টেস্টারও থাকে, স্পেশালি যে একজন টেস্টার থাকে, তারপর একজন সফটওয়্যার লিড লিড যে থাকে, সফটওয়্যার যে লিডার বা যে ম্যানেজার সে থাকে, তার সাথে আপনি বিজনেস অ্যানালিস্ট থাকেন। তো তাদের ভিতরে মিউচুয়াল একটা কথা হয়, বেশ করে সফটওয়্যার লিডাররা তারা কথা বলে, দেন আপনারা কথা বলেন, সবাই একটা কথা বলে সম্মিলিত একটা সিদ্ধান্তে আসা হয়, দেন এই এসআরএস টা বইটা রেডি হয়, মাল্টিপল ভার্সন রেডি হয়। এসআরএস ভার্সন 1 যদি পছন্দ না হয়, তাহলে আপনাকে ওই এসআরএস ভার্সন 2 কে আবার রেডি করতে হবে, বুঝতে পারছেন? এসআরএস ভার্সনেই সবচেয়ে বেশি সময় যায়। দেন আমরা আসি সিস্টেম ডিজাইন, সবকিছু রেডি, সফটওয়্যার লিডারের হাতে চলে যাবে বইটা, এসআরএস বইটা। এখন ওই সফটওয়্যার এসআরএস বই অনুযায়ী তারা কাজ করতে থাকবে। তো সিস্টেম ডিজাইনে কি কাজ করা হয়? আর্কিটেকচার করা হয়, যে প্রত্যেকটা ফাউন্ডেশন আর্কিটেকচার, এটা ফাউন্ডেশন, একটা সফটওয়্যারের ফাউন্ডেশন বলা হয় এটাকে। তো এখানে ইন্ট্রোডাকশন কি, এক্সপ্লেন দি পারপাস অফ দি সিস্টেম ডিজাইন। তো সিস্টেমের ডিজাইন গুলো, পারপাস গুলো রেডি করতে হবে, টেকনিক্যাল সলিউশন গুলো রেডি করতে হবে, ঠিক আছে? ইউআই ইউএক্স ওয়্যার ফ্রেমস, তারপরে সিস্টেম আর্কিটেকচার ডিজাইন, এপিআই ডাটাবেস ডিজাইন, এই জিনিসগুলো করে থাকে আর কি সিস্টেম ডিজাইন এন্ড আর্কিটেকচারে। এগুলো আবার বই আকারেও রেডি করতে হয়, ঠিক আছে? বই আকারে এগুলো রেডি করতে হয় কেন? এগুলো প্রয়োজন আছে, প্রত্যেকটা জিনিসেরই বই আকারে রেডি করতে হয়। কেউ আবার অনেকে আবার বর্তমানে অনেক কোম্পানি আছে যারা বই আকারে রেডি করে না, ঠিক আছে? তো যদি রিকোয়ারমেন্ট প্রয়োজন পড়ে তাহলে বই আকারে, বাট এপিআই এন্ড ডাটাবেস ডিজাইনটা এটার উপর একটা বই লেখা হয়, বুঝতে পারছেন? ডিজাইনটাকে ইয়ে করার জন্য, এটা সফটওয়্যার এন্ডের পার্ট, এটা বিজনেস অ্যানালিস্টদের এই বইটা লিখতে হয় না, বা ওরা যদি জানে ওদেরকে মাঝে মধ্যে কাজ দেওয়া হয় আর কি, যদি না জানে তাহলে তাকে দিয়ে কাজ করানো হয় না সাধারণত, বা কাজটা ওদেরকে শিখাই দেওয়া হয় দরকার হলে। ডেভেলপমেন্ট ইমপ্লিমেন্টেশন, এটাও সেম কাজ, কাদের? সফটওয়্যার ডেভেলপমেন্টের। এখানে একটা ফেজ কি, এখানে একটা ইম্পর্টেন্ট ফেজ, যখন সফটওয়্যার ডেভেলপমেন্টে আসে তখন এটা কোন মেথড অনুযায়ী কাজ করবে, এজাইল মেথোডোলজি অনুযায়ী নাকি ওয়াটারফল মডেল অনুযায়ী। আমি এই জিনিসগুলো এক্সপ্লেন করব, প্রত্যেকটা মেথোডোলজি, যতগুলো পপুলার মেথোডোলজি আছে যেগুলো ইউজ করা হয় সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে, এই জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করব, তবে আজকের এগুলো পার্ট না, হ্যাঁ? তো এই যে সফটওয়্যার ডেভেলপমেন্টে একটা প্রজেক্টের লাইফ একটা মাইলস্টোন থাকে, ভার্সন কন্ট্রোল সিস্টেম থাকে, ওই মাইলস্টোন অনুযায়ী কাজ করতে হয়, ঠিক আছে? এবং একটা নির্দিষ্ট একটা একুরেট টাইমলাইন থাকে, খুব টাইমলাইনটা মানে মেনটেন করতে হয় এটা, ঠিক আছে? কোড রিভিউ, ফিডব্যাক লুপস, এই জিনিসগুলো তো আমি আপনাদেরকে দেখাইছিলাম কিছুক্ষণ আগে। টেস্টিং এন্ড কোয়ালিটি এসুরেন্স, দেখেন টেস্টিং এ একটা ইম্পর্টেন্ট পার্ট, এই জিনিসটা জানা উচিত। ইউএটি, আপনার নাম শুনছেন মনে হয়, যারা এই যে টেকনিক্যাল পার্টে কাজ করেন তারা জানেন, ওই যে নেটওয়ার্ক টেস্টিং এ যারা, এই নেটওয়ার্ক টেস্টিং বলতেছি, যারা সার্ভার নিয়ে কাজ করেন, যারা এই যে নেটওয়ার্ক প্রজেক্ট নিয়ে কাজ করেন, বিভিন্ন গভর্নমেন্ট প্রজেক্ট বা ইয়ে প্রজেক্টে, ঠিক আছে? তখন এই ইউএটিটা তাদেরও লিখতে হয়, ঠিক আছে? তো ইউএটিটা কি থাকে, আপনার যে প্রত্যেকটা ফাংশনাল নন ফাংশনাল যে প্রজেক্টটা ডেভেলপ করছেন,
চিহ্ন দেয় এবং সিগনেচার করে প্রত্যেকটা চ্যাপ্টারে। তো এই ইউটিটা নরমালি মূলত যারা সফটওয়্যার টেস্টার আছে এবং যারা এই বিজনেস অ্যানালিস্ট তারা দুইজনে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ বইটা লিখে। ঠিক আছে, আমরা এখন আসি এইখানে কি সিকিউরিটি, পারফরম্যান্স টেস্টিং, লোড টেস্টিং, টেস্ট ডকুমেন্টেশন যেটা ওই টেস্ট ডকুমেন্টেশন প্লাস ইউআইটি এই জিনিসগুলো লিখে আর কি। এই ইউআইটিটা 3টা ভাগ করা হয়, মানে 3টা বই লেখা হয়, 3টা কপি করা হয় আর কি। একটা কপি ধরেন যে একটা কপি মানে কোম্পানি মানে ক্লায়েন্টের মেইন স্টোরে যায়, মানে কোম্পানির অনেকগুলা ডকুমেন্ট আছে না যেগুলো দলিল, ওই দলিল যেখানে স্টোর করে রাখে ওইখানে যায় একটা বই। আরেকটা বই যায় আইটি ওইখানেও তো একটা আইটি অফিস থাকে তাই না, ওই আইটি অফিসে একটা বই যায়। আরেকটা বই কার কাছে থাকে? ক্লায়েন্টের কাছে থাকে। ক্লায়েন্টের কাছে না, প্রজেক্ট হেড যারা প্রজেক্টটা হ্যান্ডেল করতেছে তাদের কাছে থাকে। তো তিনটা বই থাকে আর কি, 3টা বইয়ের কপি হয় আর কি। হ্যাঁ, তো এটা হলো যে মানে আমাদের টেস্টিং এন্ড কোয়ালিটি অ্যাসুরেন্স এর কাজ। দেন আসে ডিপ্লয়মেন্ট। ঠিক আছে, ডিপ্লয়মেন্ট এন্ড গো লাইভ, মানে বুঝতেছেন তো না, মানে প্রজেক্টটা ডিপ্লয় করা এন্ড লাইভ করা। দেন আমাদের কাজ কি? দেন আমাদের পোস্ট ডিপ্লয়মেন্ট সাপোর্ট এন্ড মেইনটেনেন্স, মানে চুক্তি অনুযায়ী আপনার ওয়ারেন্টি দিয়ে মেইনটেনেন্স গুলো করা। ওয়ারেন্টি শেষ হয়ে গেলে তারা আপনাদেরকে টাকা পে করলে আপনি ওই জিনিসগুলো মেইনটেনেন্স করা, বা তাদের কোম্পানির থ্রুতে মেইনটেনেন্স করা, বা তাদের নিজস্ব হায়ার করা সফটওয়্যার ডেভেলপার আছে তাদেরকে দিয়ে এই জিনিসগুলো মেইনটেইন করা। ঠিক আছে, তো এই কাজগুলো আর কি। কারো কোনো কোয়েশ্চেন আছে এর বাইরে? আজকের এই পর্যন্তই। কারো কি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে? আজকের মনে হয় অনেক কিছু ঝড় যাইতে পারে। ঠিক আছে, বাট আশা করি আপনারা বুঝতে পারছেন, প্রত্যেকটা জিনিস চেষ্টা করছি বোঝানোর। আর একটু ভালোভাবে আপনারা যদি ঘাটাঘাটি করেন আরো অনেক কিছু ইলাবোরেটলি বোঝার চেষ্টা করেন। বাট এগুলোর উপর ফর্মালি আমি যদি বলি আপনাদেরকে, এগুলোর উপর খুব একটা বেশি ডকুমেন্ট নাই, আপনি ইন্টারনেটেও পাবেন না, ইয়াতেও পাবেন না, খুব কম পাবেন আর কি, বুঝতে পারছেন? তো আপনারা মানে প্রত্যেকটা টার্মকে যখন বুঝবেন না, চ্যাট জিপিটি ইউজ করে প্রত্যেকটা জিনিস ইলাবোরেটলি সে আপনাকে একটা চ্যাপ্টারই বানিয়ে দিবে। ঠিক আছে, তার মতো করে। আসলে এই যে এগুলো আমি আমার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স থেকে এই জিনিসটা রেডি করা। ঠিক আছে, তো আমি ডকুমেন্ট পাইনি আর কি খুব একটা। ঠিক আছে, হয়তোবা আপকামিং যেগুলো পাবো এগুলো হয়তোবা আপনারা পাবেন, বাট আজকে যে জিনিসগুলো পড়ছি এগুলো নিয়ে খুব কমই ডকুমেন্ট পাবেন আপনারা। ঠিক আছে, কারো কি কোনো কোয়েশ্চেন আছে? কারো কোয়েশ্চেন না থাকলে আমরা আজকের এখানেই রেখে দিচ্ছি নাকি? ঠিক আছে, তাহলে আমরা আজকের এখানেই রাখতেছি। কারো কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে। বুঝি নাই, এটা কি রেকর্ড পাবো দাদা? আমি দেখলাম যে ইউটিউবে বোধহয় স্ট্রিম হয়নি। ইউটিউবে স্ট্রিম হয় নাই, ঠিক আছে, বাট আমি আপনাদেরকে ইয়া দিছি। হ্যাঁ, এই যে কি বলে যে লিংক দিছি, প্লে স্টোরে লিংক দিছি তাই না, ক্লাসরুমে। জি জি জি। রেকর্ডিংটা বন্ধ করে রাখি।